লন্ডনের এক আধুনিক শহর, আলোয় ঝলমলে রাস্তা, বিরাট বিলবোর্ডে ভেসে ওঠে নামি ব্র্যান্ডের বিজ্ঞাপন। চারপাশে কোলাহল আর ব্যস্ততা লেগেই আছে, কিন্তু এই শহরের ভিড়ের মাঝেও একটা নাম মানুষের মুখে মুখে ঘোরে, নামটা তিশান। তিশান মাত্র 25 বছরের এক তরুণ, চেহারায় তেমন কোনো অহংকার নেই, চোখ দুটো অদ্ভুত শান্ত অথচ আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়াতে এখনকার সবচেয়ে বড় তারকা, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেখানে তাকাও তার নামের ঝলক। প্রতিদিন লাখো মানুষ অপেক্ষা করে তার নতুন কন্টেন্টের জন্য। সে গান করে, ছোট ভিডিও বানায়, লাইভে এসে মানুষের সাথে আড্ডা দেয়। তার প্রতিটি বাক্যে আছে এক ধরনের সত্যিকারের আন্তরিকতা, যা মানুষকে অবলীলায় টেনে নেয়। হয়তো এই কারণেই অল্প কয়েক বছরের মধ্যে সে পরিচিতি হয়েছে কোটি মানুষের আইডলে। বাইরে থেকে দেখলে তিশানের জীবন একেবারে স্বপ্নের মতো, বিশাল ফলোয়ার, প্রচুর টাকা, গাড়ি, নামি দামি ব্র্যান্ডের স্কলারশিপ, বড় বড় মিডিয়ার অফার, সব তার হাতে। কিন্তু ভেতরে ভেতরে সে একেবারেই আলাদা। তার চারপাশ যত আলো, ভেতরে ততটাই অন্ধকার। লোকেরা ভাবে তিশান সুখী, তার জীবন নিখুঁত, কিন্তু আসল সত্য হলো এই জনপ্রিয়তা তাকে আরও একা করে তুলেছে। প্রতিদিন অসংখ্য ফ্যান তাকে ভালোবাসার কথা জানায়, কিন্তু কেউ আসল তিয়াশাকে বোঝে না। সে বুঝতে পারে মানুষ তাকে ভালোবাসে তার ভিডিও, তার চেহারা, তার ট্যালেন্টের জন্য, কিন্তু তার তার হৃদয় নিঃসঙ্গতার কথা কেউ জানে না। প্রতিদিন রাতে বেলা যখন সব কাজ শেষ হয়ে যায়, লাইভ শেষ হয়, ক্যামেরা বন্ধ হয়, তখন একা ঘরে বসে থাকে সে। চোখের সামনে পড়ে থাকে তার ল্যাপটপ, রিং লাইট, ক্যামেরা। ফলোয়াররা ভাবে এই জিনিসগুলোই তার সুখের চাবিকাঠি, অথচ আসলে এই জিনিসগুলোই তাকে মনে করিয়ে দেয় সে ভেতরে কতটা ফাঁকা। ঈশান যখন ছোট্ট, মাত্র 16 বছরের ছেলে, তখন ঘরের কোণে বসে বই পড়ার চেষ্টা করে, কিন্তু ড্রয়িং রুম থেকে আসা গলা ফাটানোর চিৎকার তার মনোযোগ কেড়ে নেয় রোজ। সেই দিনও তাই হচ্ছে। ওর মা বাবার ঝগড়া শোনা যায়। তিশান শুনতে পায় তিশানের মা রীতা আর তার বাবা জাহিদকে বলছেন, তুমি আবারও সেই মেয়ের সাথে দেখা করেছো, তাই না? হ্যাঁ করেছি, কারণ ও আমাকে বোঝে। তুমি কেবল অভিযোগ করতে জানো, আমাকে কখনো বোঝো না। তুমি তোমার মন থেকে আমি শুধু ঝগড়া, রাগ এসবই পেয়েছি। আমাকে ফেলে রেখে অন্য কারো কাছে সুখ খুঁজছো? তোমার কি এতটুকু লজ্জা নেই? তোমার ছেলে বড় হচ্ছে জাহিদ। আমি ক্লান্ত, তোমার এই নাটক দেখে আমি আর থাকতে পারবো না এখানে। কথাগুলো কেটে কেটে এসে তিশানের কানে ঢুকছিল। বুকের ভেতর কেমন অস্বস্তি হচ্ছিল তার। সে বের হয়ে আসে তাদের সামনে, কাপা কাপা গলায় বলে, বাবা প্লিজ এভাবে ঝগড়া করো না, আমি ভয় পাচ্ছি। তোমরা রোজ কেন ঝগড়া করো? কিন্তু তার বাবা চোখে তখন ক্ষোভ। রিতার গালে চড় দিয়ে তিনি দরজায় জোরে বন্ধ করে দিয়ে বেরিয়ে গেলেন। রিতার চোখে জল জমে ওঠে, ঠোঁটে কষ্টের কাঁপন। তিশানকে বলে, দেখছিস তিশান, তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল কোনো একটা মেয়ের জন্য। তিশান তার মায়ের দিকে ছুটে যায় আর ছোট্ট হাত মায়ের আঙুল চেপে ধরে, বলে, মা তুমি কেঁদো না, আমি আছি তোমার সাথে। কিন্তু সেই রাতে প্রথমবার সে বুঝেছিল একজন মানুষ আরেকজনকে কতটা গভীরভাবে আঘাত করতে পারে দিন গড়ায়। তো তিশানের বাবা আর বাড়ি ফেরেনি। মাঝে মাঝে খবর আসতো তিনি সেই অন্য মহিলার সাথে থাকেন। তিশানের মা দিনে দিনে ভেঙে পড়ে, হাসি শুকিয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে। রাতে খাবার টেবিলে তিশানের মা চুপচাপ বসতেন। তিশান প্রশ্ন করত, মা তুমি খাচ্ছ না কেন? রিতা কষ্ট চেপে বলতো, মন চায় না বাবা, তুই খেয়ে নে। তিশান জানতো ওর মা কাঁদতে চায়, কিন্তু তার সামনে কাঁদতে পারে না। এক রাতে দরজা বন্ধ করে তিশান তার মায়ের কান্নার শব্দ শুনতে পায়। রিতা নিজের সাথে কথা বলে, আমি কেন বাঁচছি? কেউ তো নেই আমার, আমি কারো যোগ্য না। শিশু তিশান দরজার পাশে কান পেতে দাঁড়িয়েছিল, বুক কেঁপে উঠেছিল ভয় আর অসহতায়। এক ভোরে তিশান ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা খোলা, ওর মা নেই। বাথরুম থেকে ভেসে এলো পানির শব্দ, আর সাথে এক অস্বাভাবিক নীরবতা। সে দৌড়ে গিয়ে তার মাকে মেঝেতে পড়ে আছে, তার হাতে ঘুমের ওষুধের খালি পাত। মা মা ওঠো প্লিজ, আমাকে ফেলে যেও না। কিন্তু ওর মা আর সাড়া দেয়নি। তিশানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে, কেউ অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সেই দিনই পৃথিবী থেকে মুছে যায় তিশানের একমাত্র আশ্রয়। তার মায়ের মৃত্যুর পর তিশান একদম নিঃসঙ্গ হয়ে যায়। তার দাদু আর নানু সবকিছু মিলিয়ে তিশানের নামে অনেক কিছুই রেখে যায়। তার মায়ের মৃত্যুতে ওর বাবা জাহিদ আসেনি, এরপরেও কখনো তিশানকে দেখতে আসেননি তিনি। আত্মীয়রা সামান্য খোঁজ নিলেও কেউ তার কাছে থাকার মতো থাকে না। স্কুটারে সহপাঠীরা হাসি তামাশা করত, কিন্তু তিশানের চোখে চিরকালে দুঃখ জমে থাকে। রাতে ঘরের কোণে বসে সে ডায়েরি লিখতে শুরু করে। শব্দের পর শব্দ জুড়ে নিজের ব্যথা ঢেলে দিত। তিশান নিজের ডায়েরি লিখত অনেক কিছু। তুমি চলে গেলে মা, আমি একা হয়ে গেলাম। আমার যে কেউ নেই, বাবাও খোঁজ রাখে না মা।
তিশানের এমন অনেক কথা সে সাজাতে থাকে। একসময় সে বুঝতে পারে এগুলো দিয়ে গান বানানো যাবে। শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে তিশানের গানের লেখাও তৈরি করার প্রয়াস এগিয়ে যায়। তখন থেকেই সে সুরে সুরে কষ্টকে ঢালতে শিখে। তার প্রথম গান ছিল প্রিয় মানুষ হারানোর স্মৃতির জন্য একটা সুর, যেখানে কান্না আর ভালোবাসা একসাথে বাজে। সময় পেরোলো, তিশানের গান ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মানুষ বলতো, এই ছেলেটার কণ্ঠে অদ্ভুত কষ্ট আছে, যেন নিজের ভেতরের আগুন দিয়ে গান গায়। কেউ জানতো না সেই আগুন আসলে জন্ম দিয়েছে একাকিত্ব থেকে। আর একাকিত্ব তৈরি হয়েছে বাবার বিশ্বাসঘাতকতা আর মায়ের মৃত্যুর ক্ষত থেকে। তিশান নিজের কাছে প্রতিজ্ঞা করে, আমি কাউকে আর এতটা বিশ্বাস করব না। পৃথিবী যদি আমাকে ভাঙতে চায়, আমি গান দিয়ে আমার নিজের আলো দিয়ে দাঁড়িয়ে থাকবো। সেদিন প্রথম তার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেদিনই সে বুঝেছিল মানুষ তাকে চিনেছে, মানুষ তাকে চাইছে। তো মানুষ কি সত্যিই তাকে চায়, নাকি শুধু তার প্রতিভাটুকু? এই প্রশ্ন আজও তাকে তাড়া করে। তিশান লন্ডনের কনসার্টের জন্য এসেছে। তবে লন্ডনে বাঙালি কফি শপগুলোতে গেলে ছেলেমেয়েরা তার গান গেয়ে ওঠে। রাস্তার পাশে কিশোরীরা তার পোস্টে হাত দাঁড়ায়। সেখানে যায়, মানুষ তাকে চিনে ফেলে। কিন্তু তিশানের কাছে এগুলো খুবই তুচ্ছ। সে চায় একজন মানুষ আসুক। সে তার এই বাইরের জনপ্রিয়তার দিকে তাকাবে না, তাকাবে ভেতরের একাকী তিশানের দিকে। সে চায় একটা সত্যিকারের ভালোবাসা, যেটা থাকবে প্রতারকহীন, অভিনয়হীন। রাত তখন প্রায় 10:30। তিশান লাইভে বসে গিটার হাতে নিয়ে গান গাইছিল। হাজার হাজার মানুষের কমেন্ট ফ্লাইট করছে, ভাই আই লাভ ইউ, আমাকে বিয়ে করবেন? আপনি কবে ঢাকায় ফ্যান মিট করবেন? তিশান অভ্যস্ত হয়ে গেছে এইসব কথায়। মাঝে মাঝে মুচকি হেসে পড়ে এগুলা, আবার গিটারে তার সুর তোলে। কিন্তু হঠাৎ এক কমেন্টে চোখ পড়ে। আইডির নাম মাহি। আপনার গানের মধ্যে কান্না লুকানো থাকে। আপনি যখন গান, মনে হয় কেউ আমার ভেতরের দুঃখও গাইছে। ধন্যবাদ। আমার একাকিত্ব কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যায়। তিশান থেমে গেল এক মুহূর্তে, চোখ আটকে গেল ওই কথাগুলোর দিকে। অন্যরা যেখানে খালি প্রেম, বিয়ে বা বাহ্যিক সৌন্দর্যের কথা বলে, সেখানে এই মেয়ে তার ভিতরের দুঃখকে অনুভব করেছে। তিশান মাইকের দিকে ঝুঁকে পড়ে। মাহি নামের কেউ এমন একটা কমেন্ট করেছে, সত্যি বলছি, তোমার কথাগুলো আজ আমারও একাকিত্ব কমিয়ে দিল। কমেন্ট সেকশনে উচ্ছ্বাসে ভরে গেল, কিন্তু তিশানের মন আটকে রইল শুধু ওই একটি নামেই। লাইভ শেষ হবার আধা ঘন্টা পর ইনবক্সে একটা নোটিফিকেশন এলো। মাহি মেসেজ করেছে, যদি আপনার গান না শুনতাম, হয়তো আমার দিনটা শেষ হতো কান্নার মধ্যে। ধন্যবাদ, আপনি আমাকে শান্তি দিয়েছেন। তিশান স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ ভাবে। অসংখ্য মেয়ে ইনবক্সে মেসেজ পড়ে আছে, হ্যান্ডসাম, ডেট করবেন, রিপ্লাই প্লিজ, এমন টাইপের। কিন্তু এই মেসেজটা একেবারেই আলাদা। সে রিপ্লাই দিল, ধন্যবাদ মাহি, তুমি বলছো আমি তোমাকে শান্তি দিয়েছি, অথচ তোমার এই কথাই আমাকে শান্তি দিচ্ছে। দিন কেটে যায়। মাহি প্রতিদিন নিয়মিত কিছু না কিছু লিখত লাইভে। কখনো কবিতার লাইন, কখনো খুব সাধারণ প্রশ্ন। আচ্ছা, রোজ আপনার দিন কেমন কাটে? খান তো ঠিক মতো? আপনাকে মাঝে মাঝে লাইভে খুব ক্লান্ত দেখায়। আপনি জানেন, আপনার গান আমার মাকে মনে করিয়ে দেয়। উনিও এক সময় খুব কষ্টে থেকেও হাসতেন। প্রতিটি কথায় তিশার অনুভব করত, এই মেয়ে অন্যের মতো খালি ফান না, খালি ভালোবাসার ফান করে না। সে বুঝতে চায়, অনুভব করতে চায়। তিশান ডায়েরিতে লিখে, আজ অদ্ভুত লাগছে, এত ভিড়ের মধ্যে এক অচেনা মেয়ে। মাহি আমার চোখে শান্তি এনে দিল। আমি জানি না কেন, কিন্তু তার মেসেজ পড়লে মনে হয় কেউ আছে যে আমার ভেতরের মানুষটাকে দেখছে। এইভাবে মাহির সাথে তিশানের পরিচয় হয়। তিশান এই কথাগুলো বলে থামলো। সিগারেট ধরালো সে। সামনের বিছানায় বউ সেজে বসে আছে ত্রিধা। ত্রিধার গালে খানিক আগেই তিশান চড় মেরেছে, কারণ ত্রিধা অনেক বেশি চিৎকার করছিল। চিৎকার করে বলছিল, ছেড়ে দেন আমাকে, কেন জোর করে আমাকে বিয়ে করেছেন, কেন রুদ্রকে মেরে ফেলেছেন আপনি? ত্রিধার চিৎকারে বিরক্ত হয়ে কোষ একটা চড় বসিয়ে দেয় তিশান। কিছু সময় ত্রিধা কান্না করে প্রশ্ন করেছিল, আপনি গান গাইতেন, আপনি কেন মাফিয়া হয়ে গেছেন? আপনার এত ক্ষমতা কেন? তিশান এক ডেঞ্জারাস মাফিয়া, যাকে এখন সবাই ভালোবাসার বদলে ভয় করে। তিশানের ছায়াটাও কেউ মারায় না। ত্রিধার প্রশ্নে তিশান চেয়ার টেনে বসে, ডান হাতে পিস্তল রেখে বাম হাতে সিগারেট জ্বালায়। যে ছেলের হাতে একসময় গিটার বাজত, সে ছেলে এখন কাউকে খুন করতে দ্বিধাবোধ করে না। এরপর তিশান ত্রিধার মাহির বিষয়ে সব বলে। সে কিভাবে মাফিয়া হয়েছে সেটাও বলে। তিশান আবার বলে, মাহিকে আমি ভালোবেসে ফেলি, অনেক ভালোবাসি। তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কতবার গোপনে দেখাও করেছি, কিন্তু সে ছিল ফ্রড। সে বিবাহিত ছিল, তার হাজবেন্ড ছিল, সে আমার বাবার মতো ছিল,
একদিন তাকে ফোন করি, তার হাজব্যান্ড রিসিভ করে আর সে জানায় মাহির হাজব্যান্ড সে। এরপর আমার মাথা আর ঠিক থাকে না, লোকটা আমাকে সব বলে। আমার টাকা চেহারা দেখে সে চলে আসতে চেয়েছিল, মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি পাগল হয়ে যাই একটা সময়, মনের ভিতরে অজস্র কষ্ট আর একাকিত্ব এসে জমা হয়। আমি হারিয়ে যাই নিজের ভিতর থেকে। এরপর তৈরি করি মাফিয়া গ্যাং, যেটা আমাকে শান্তি দিত, মানুষকে মেরে আমার ভালো লাগা জন্মাতো, একাকিত্ব থেকে শান্তি পেতাম। এরপর তোমাকে দেখেছিলাম তুমি একটা ছেলেকে ধরে পেটাচ্ছিলে, তোমাকে ইন্টারেস্টিং লাগে। পরে তোমার খোঁজ খবর বের করি। তিশান আবার থামলো। সে সিগারেট শেষ করে। ত্রিধা বিছানায় বসে ভাবে আজকে কি ঘটেছে ওর সাথে। ত্রিধার আজ বিয়ে ছিল, তো বিয়ের আসর থেকে তুলে এনেছে তিশান। এসব কথা চুপচাপ শুনেছিল ত্রিধা। ত্রিধা এখনো বিশ্বাস করতে পারছে না শহরের সবচাইতে ভয়ঙ্কর আর পাওয়ারফুল মাফিয়া তিশান শুভ্র তাকে তুলে এনেছে, যাকে সবাই একসময় শ্রেষ্ঠ সিংহার হিসেবে জানতো। কিন্তু সে হঠাৎ ত্রিধাকে তুলে আনলো কেন? ত্রিধার চিৎকার আবার করে, চলে যেতে চায়। তিশান এগিয়ে আসে। আমাকে ছেড়ে দেন, আমি বাড়ি যাব। ঠাস। এত বড় সাহস কি করে হলো তোর? আমাকে ছেড়ে যেতে চাস? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। কেন? আমি তোমাকে কেন ছাড়বো বলো? তুমি আমার বউ, তুমি শুধু আমার কাছে থাকবে। কিসের বউ? আমি মানি না এই বিয়ে। এই বিয়ের জন্য প্রাণ দিতে হয়েছে রুদ্রকে। এই অভিশপ্ত বিয়ে আমি মানি না। তোমাকে মানতে হবে ত্রিধা, তোমাকে মানতেই হবে। আপনি খুনি, আমার রুদ্রকে আমার থেকে কেড়ে নিয়েছেন। তিশান ত্রিধাকে ধরতে গেলে তখনই ত্রিধা চিৎকার করে বলে ওঠে, আপনি ছোবেন না আমাকে। আপনি আমাকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব। না, আমি ছুলে তুমি অপবিত্র হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছে। একাকিত্বে আর থাকতে পারবো না। আমি মানি না এই বিয়ে, বেরিয়ে যান আপনি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে আপন করব, কিন্তু তা আর তুমি হতে দিলে না। বলেই তিশান ঝাঁপিয়ে পড়ল ত্রিধার ওপর। ত্রিধার ছোটার জন্য ছটফট করছে, কিন্তু তিশানের দিকে কোনো খেয়াল নেই। সে আদায় করছে তার অধিকার। সইতে পারছে না অথরের কাছে। একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। ত্রিধার বিয়ে ছিল রুদ্র নামের একটা ছেলের সাথে। তিশান যেটা জানতে পারে, রুদ্রকে খুব ভালোবাসতো ত্রিধা, নিজের চাইতেও বেশি। তবে তিশান মাফিয়া হবার পর যারা প্রতারণা করতো তাকেই মেরে ফেলতো। ত্রিধার কথা তো জানে তিশান। রুদ্র নামের ছেলেটার সাথে ত্রিধার বিয়ে হচ্ছিল, কিন্তু রুদ্র ছিল খারাপ। সে আর একটা মেয়েকে ভালোবাসতো। ত্রিধার বিয়ে করেছিল তার বাবার সম্পত্তির লোভে। ত্রিধাকেও ভালোবাসার ফাঁদে ফেলে রুদ্র। ত্রিধা তা বোঝেনি। তবে তিশান ত্রিধার বিয়ের আসরে যায়, সবার সামনে ত্রিধার হাত ধরে তুলে আনতে চায়, আর রুদ্র হিরো সাজতেই বাধা দেয়। তিশান সেখানেই রুদ্রকে মেরে ফেলে আর তৃষাকে জোর করে বিয়েও করে আনে। তবে ত্রিধা জানে না রুদ্র কেন তিশাকে মেরেছে। তিশানকে সবাই চিনে এখন মাফিয়া নামে। শহরের টপ মাফিয়া একজন সে। কাউকে মায়া দেখায় না, যাকে পায় তাকেই মেরে ফেলে। যারা পরকীয়া করে তাদেরকে আগে মারে। তিশানের কাছে কেউ বাঁচে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ত্রিধার জ্ঞান ফিরল। চোখ পেলে চারপাশটা বুঝতেই নিজের শরীরের দিকে তাকালো, আর তখনই বুক ফেটে কান্না বেরিয়ে এলো ওর। দুঃখে কেঁদে উঠল ত্রিধা। আজ নিজের প্রতি নিজের অদ্ভুত মায়া জেগে উঠেছে। শরীরের ভেতর অসহ্য ব্যথা, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে। পাশে অঘরে ঘুমিয়ে আছে তিশান। লোকটাকে দেখলেই ত্রিধার ভেতরে হাহাকার করে ওঠে, রাগে বুক ফেটে যায়। কষ্ট করে কোনো রকমের চাদরটা জড়িয়ে রুমের এক কোণে গিয়ে মাথা নিচু করে বসে পড়ল ত্রিধা। চোখ থেকে ঝরতে লাগলো অঝরে অশ্রু, যেন দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর জমে থাকা কষ্টটা বের হয়ে আসছে কান্নার স্রোতে। অন্যদিকে তিশান আজ দীর্ঘদিন পর শান্তিতে ঘুমাচ্ছে। তার মুখ একরকম প্রশান্তির ছাপ। কতদিন হলো এইভাবে শান্তিতে ঘুমায়নি সে, নিজের হয়তো মনে করতে পারবে না। কিন্তু সেই ঘুম ভাঙলো সকালবেলার আলোতে। চোখ মেলে তিশান পাশে ফিরে তাকাতেই দেখলো বিছানায় কেউ নেই। ধরপড় করে উঠে চারপাশে তাকালো। মুহূর্তে দেহে প্রাণ ফিরে এলো যখন রুমের কোনায় গাছুমাচু হয়ে বসে থাকা ত্রিধাকে দেখতে পেল। বুকটা হাহাকার করে উঠল ওর। তিশান ধীরে ধীরে উঠে ত্রিধার পাশে মাটিতে বসে পড়ে, নরম গলায় বলল, ত্রিধা, কাল রাতের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি খুব ভুল করেছি, কিন্তু কি করব বলো? তোমার ভালোবাসায় আমি পুরোপুরি পাগল হয়ে গেছি। ছোট থেকে মা বাবার ভালোবাসা পাইনি। একজনকে ভালোবেসে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু সে আমার হয়নি। তোমাকে তাই জোর করে পেতে হয়েছে। তুমি বারবার আমার কাছ থেকে পালাতে চাচ্ছ, এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই রাগে ক্ষোভে সব মিলিয়ে আমি কাল রাতে তোমাকে, দয়া করে আমাকে ক্ষমা করো। তিশান একটুখানি থেমে আবার বলতে লাগলো, তুমি জানো, যখন তোমাকে চিনতাম না, জানতাম না, তখন তোমাকে বিয়ে না করার প্ল্যানও ছিল না। আর রুদ্র অনেক খারাপ,
ওর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। এখন তোমাকে কাছে রাখতে, তোমাকে নিজের করতে আমি সব কিছু করতে পারবো। তুমি আমার জীবনের অক্সিজেন হয়ে গেছো ত্রিধা। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে। তিশানের কথা শেষ হবার আগেই ত্রিধা কেঁপে কেঁপে উঠে প্রশ্ন ছুড়ে দিল। আমার মা আর বোনকে কি মেরে ফেলেছো? ওরাও তো বাধা দিচ্ছিল। প্রশ্নটা শুনে তিশান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অবিশ্বাস্য চোখে তাকায় ত্রিধার দিকে। আমি মাফিয়া হতে পারি, কিন্তু নিরপরাধ কাউকে মারি না। এতটা খারাপ ভাবলে তুমি আমাকে? ত্রিধা, আমি যা করেছি সব করেছি তোমার জন্য। তুমি কিভাবে ভাবলে এমনটা? ত্রিধার ভেতরে ভেতরে কাঁপছে, কান্নার মাঝে থরথর করে কণ্ঠে বলে উঠল। আপনি খুব খারাপ, খুব। একমাত্র এটুকু বলেই ত্রিধা দ্রুত উঠে গিয়ে বাথরুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। তিশান কিছুক্ষণ চুপ মেরে বসে রইল মেঝেতে। দরজার দিকে তাকিয়ে নিঃশব্দে ভাবতে থাকে অনেক কথা। এমন সময় তিশানের সহকারী রাফি কল করে। ভাই, মাহির ঠিকানা খুঁজে পেয়েছি। কি? আচ্ছা, আমি আসছি। তিশান উঠে দাঁড়ায়, ড্রেস পরে নেয়, ড্রয়ার থেকে পিস্তল বের করে ত্রিধা দরজার কাছে আসে, জোরে বলে। ত্রিধা, আমি বের হচ্ছি। যে মেয়ে আমাকে কষ্ট দিয়েছে তাকে খুঁজে পেয়েছি। তাকে মারতে যাচ্ছি। ওকে না মারলে আমার শান্তি হবে না। সাবধানে থেকো। আমি গার্ড আর সার্ভেন্টদের বলে যাচ্ছি। ত্রিধা চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, মনে মনে বলছে, আল্লাহ, তুমি কার কপালে আমাকে এনে ফেললে? আমি কি করেছি? লোকটা এমন কেন? সে পুরো পাগল। তিশান এখন আর সহজ সরল ছেলেটি নেই। সে আর গান গায় না। সময় এবং অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। একসময় যারা তার বিশ্বাস ভেঙেছে, আজ তাদের খোঁজই সে এসেছে। সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে সে হলো মাহি। এই শহরের এক নামকরা হোটেলে মাহি দেখা গেছে। রাফি তিশানের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী, আগে থেকেই অবস্থান ছিল হোটেলে। রিসেপশনের সামনে গিয়ে সে ফোন করে মাহির ছবি দেখিয়ে বলে, এই মেয়েটাকে চিনিস? তোদের হোটেলে ঢুকেছে। রুম নাম্বারটা বল। এসব জার্নালিস্ট কিছুটা আতঙ্কিত। তিশানের চেহারা শুনেই চোখ কপালে উঠে গেছে ওর। সবার মুখে তিশানের নাম। কেউ বলে সে মাফিয়া, কেউ বলে ব্যবসায়ী, আবার কেউ বলে ভয়ঙ্কর কিছু গুজব ফেদে বসে আছে। তবে যাই হোক, ছেলেটির ভয় পেলেই বলল, স্যার, 25 নম্বর রুমে আছে, তৃতীয় তলায়। তিশান চোখ নামিয়ে সিঁড়ির দিকে তাকায়। প্রতিটি পা রাখার সাথে সাথেই তার ভেতরে আগুন যেন আরো দাও দাও করে জ্বলতে থাকে। রাফির সাথে আছে। তারা উঠে যায়। রুম 25-এর সামনে দাঁড়িয়ে দরজায় কয়েকবার জোরে কড়া নাড়ে। ভেতর থেকে অস্পষ্ট শব্দ ভেসে আসে। কিছুক্ষণ পর দরজা খুলে দেয় এক অচেনা যুবক। কিছুটা লজ্জায় কাপড় ঠিক করতে করতে তাকায় সামনে। তৃষা এক মুহূর্তেও সময় নেয় না, এক ঘুষিতে ছেলেটাকে মেঝেতে ফেলে দেয়। রুমের ভেতর বিছানায় শুয়ে আছে ছোট্ট কাপড়ে মাহি। ঘাবড়ে যায় তিশানকে দেখে। তিশান, তুমি এখানে? তিশান তার ঠান্ডা গলায় বলে, তোকে খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে গিয়েছিলাম মাহি। আজ তুই আমার সামনে। তোকে খুঁজেছি বহু জায়গাতে। ভেবেছিলাম মাফ করে দিব, কিন্তু তুই তোর হাজবেন্ডকে ঠকাচ্ছিস। আই বিছানায় উঠে বসে। তার চোখে ভয় অনুশোচনা নেই, বরং যেন অবিশ্বাস্য দেখা দিচ্ছে। তুমি তো হারিয়ে গিয়েছিলে, ভাবছিলাম। তুই যা ভাবিস ভাব। আজ তোকে আমি নিয়ে যাচ্ছি। রাফি, ওর মুখে টেপ লাগিয়ে বের কর। তিশানের গলায় যেন আগুন পোড়া তৈরি হয়েছে। রাফি দ্রুত হাত বাড়িয়ে মাহির মুখে স্ক্রাব বেঁধে দেয়। তারা বেরিয়ে পড়ে হোটেল থেকে। তাকে টেনে গাড়িতে ওঠানো হয়। শহর ছাড়িয়ে এক নির্জন জায়গায় তারা আসে, পুরনো এক গুদামের মতো জায়গা। তিশান মাঝে মাঝে এখানে আসে সময় কাটাতে। এখন সেখানেই প্রতিশোধের আগুন জ্বলবে। তিশান মাহিকে মাটিতে বসিয়ে বলে, তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসতাম। আমার সব কিছু তোকে দিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? আমার সবচেয়ে বড় ক্ষতিটা করলি। আমি একা মানুষ ছিলাম, সত্যিকারের ভালোবাসা খুঁজেছিলাম। আমার বিশ্বাস সব পুড়ে ছারখার হয়ে গেছে। মাই কিছু বলতে চায়, কিন্তু তার মুখ বাঁধা। তিশানের চোখে পানি জমে আসে। হাতে পিস্তল থাকলেও তার হৃদয়ে যুদ্ধ চলছে। একদিকে প্রতিশোধ, অন্যদিকে সেই পুরনো ভালোবাসা। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে কাছে গিয়ে মাহির মুখ থেকে স্ক্রাবটা খুলে দেয়। মাহি কান্নায় ভেঙে পড়ে। আমি ভুল করেছি তিশান, কিন্তু প্লিজ প্লিজ এভাবে না। তিশান কিছু বলে না। সে চুপচাপ ঘুরে দাঁড়ায়, পিস্তলটা মাটিতে ফেলে দেয়, একটা ছুরি তুলে নেয়। তারপর মাহির মুখের ওপর দুটো জোরে টান দেয়। কেটে রক্ত হরহর করে বের হতে থাকে। মাহি চিৎকার করে। তিশান এবার ছুরি দিয়ে বুকের ওপর টান দেয়। পাগলের মতো হাসতে থাকে তিশান। মাহি ছটফট করে। একসময় তিশান মাহির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মাহি সেখানেই মারা যায়। এরপর তিশান গোডাউনের পাশে একটি পুকুরে নেমে গোসল করে, ভালো কাপড় পরে বাড়িতে আসে। তিশান বাড়িতে ঢুকতেই ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল নাহিদের নাম। কল রিসিভ করতে ওপাশ থেকে নাহিদের কণ্ঠ ভেসে আসে। তিশান বলে, হ্যালো, বল।
ভাই কালকে যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে এসেছিলাম, মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে। তিশানের মন খারাপ হয়, সে বলে, আচ্ছা ওকে একটু সামলে রাখ, আমি আসছি। আচ্ছা ভাই। ফোনটা কেটে রাখলো তিশান। অন্যদিকে ত্রিধা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছে। গলা, ঘাড়, পিঠ সব জায়গায় কামড়ের দাগ। চোখ ভিজে উঠলো সাথে সাথে। আয়নায় প্রতিফলিত মুখটা তার নিজের হলেও যেন চিনতে পারছে না। কিভাবে একজন মানুষের ভেতরে এতটা পাশবিকতা জমে থাকতে পারে। তিশানকে না দেখলে হয়তো কখনো বুঝতেও পারতো না। ত্রিধা কাঁদছে, কাঁদতেই আছে। আজ যেন তার কান্নার শেষ নেই। ছোটবেলা থেকে কেন বারবার এইভাবে সবকিছু তার সাথে ঘটে, কেন বারবার ধোঁকা তাকেই ঘিরে ধরে, উত্তরটা খুঁজে পায় না ত্রিধা। শুধু বুকের ভেতর একটা গম্ভীর ক্লান্তি জমে ওঠে। ঈশানের চোখগুলো লাল, কান্নায় ভিজে ওঠা। সাদা একটা সালোয়ার কামিজ পরে কোনো রকমে চুলগুলো বেঁধে রেখেছে। বাইরে বেরিয়ে ত্রিধা তিশানের দিকে তাকায় না, শুধু চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে রইল। তিশান তখনও দাঁড়িয়ে আছে, গভীর দৃষ্টিতে তাকিয়ে। সে ঠান্ডা স্বরে বলল, ত্রিধা তুমি রেডি হয়ে নাও, আমরা বের হব। ত্রিধা শুনল কিন্তু কোনো উত্তর দিল না। নিস্তব্ধতা যেন পুরো ঘরে জমে গেল। তিশান কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হলো সে। তিশান খালি গায়ে হালকা পানির ফোঁটা ঝিকমিক করছে। ত্রিধার চোখে রাগ স্পষ্ট। ত্রিধাকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ যেন ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়ল। সে গজগজ করতে লাগলো নিজের ভেতরে। ধীরে ধীরে এগিয়ে গেল ত্রিধার দিকে। মুহূর্তেই ত্রিধার হাত শক্ত করে চেপে ধরল তিশান। হঠাৎ করে আচরণে ভয় পেয়ে যায় ত্রিধা। তিশান গর্জে উঠল, আমি কি তোমার সাথে কথা বলছি না? আমার কথা শুনে উত্তর দাও না কেন? ত্রিধার বুক ধড়ফড় করতে থাকে। সে ভয়ে কষ্টে চুপ করে রইল। চোখে জল জমতে থাকে আবার। তৃষানের শক্ত হাতের মুঠোয় হাতটা কাঁপছে। আর ত্রিধা বুঝে গেছে এই মানুষটার কাছ থেকে মুক্তি পাওয়া কতটা কঠিন তার জীবনে। ঘরের ভেতর নীরবতা ভারী হয়ে ঝুলে রইল। ত্রিধার চোখ নামিয়ে রাখে। তিশানের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে অদৃশ্য এক দেওয়াল দাঁড়িয়ে গেছে, ভালোবাসার নয়, ভয় আর যন্ত্রণার। ত্রিধার সাদা সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো বাঁধা, হাতে কোনো গহনা নেই। তার মুখে কান্নার চিহ্ন এখনো লেগে আছে। ঠিক সেই মুহূর্তে তিশান রাগে গজগজ করতে করতে এগিয়ে এলো। হঠাৎ করে ত্রিধার হাত শক্ত করে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। সে বলল, কি প্রমাণ করতে চাইছো তুমি? নিজেকে এমন করে রেখে কি দেখাতে চাইছো? ত্রিধা কেঁপে ওঠে, ভয়ে বলল, কি করেছি আমি? তৃষানের চোখে আগুন ঝরছে। সে রেগে বলে, নিজেকে বিধবাদের মতো সাজিয়ে রেখেছো কেন? হাতের চুড়ি কোথায়? এটা কি পরেছো? সালোয়ার কামিজ কেন? শাড়ি পরনি কেন? আর চুল এত এলোমেলো করে বেঁধেছো কেন? কি প্রমাণ করতে চাও তুমি? রাগে কথাগুলো ছুঁড়ে মারল তৃষান। ত্রিধার হাত এত জোরে চেপে ধরেছে যে ব্যথায় চোখে পানি চলে এসেছে। আমার হাতে লাগছে। কেঁদে উঠল ত্রিধা। ত্রিধার চোখে অশ্রুগুলো দেখে হঠাৎ করে হুঁশ ফিরে এলো তৃষানের। ধীরে ধীরে হাতের চাপ কমিয়ে দিল। এবার স্বাভাবিক গলায় বলল, ত্রিধা যাও, শাড়ি পরে আসো। এভাবে তোমাকে ভালো লাগছে না আমার। যাও আগে শাড়ি পরো, বাকিটা আমি দেখছি। ত্রিধা কান্না গলায় উত্তর দিল, আমি পারবো না শাড়ি পরতে। আমি যেমন আছি সেভাবেই থাকবো। তৃষানের কণ্ঠ কঠিন হয়ে উঠল আবার। ত্রিধা আমার রাগ উঠিও না প্লিজ। তুমি এখানে আমার ইচ্ছায় আছো, তাই আমার ইচ্ছায় তোমাকে শাড়ি পরতে হবে। তুমি আমার বিয়ে করা স্ত্রী। বারবার যেন তোমাকে মনে করিয়ে দিতে না হয় সেটা। এই বলে আলমারি থেকে একটা হালকা মিষ্টি কালারের শাড়ি বের করে ত্রিধার হাতে দিল। তারপর বলল, যাও এটা পরে আসো। আর যদি না পরো তবে জোর করে পরিয়ে দিতে বাধ্য হব আমি। ত্রিধা তৃষানের জেদ ভালো করেই জানে। আর কাল রাতের পর সে আরও ভালো করেই বুঝে গিয়েছে এই মানুষটার বিরুদ্ধে কথা বাড়ানো মানে নিজের কষ্ট বাড়ানো। তাই অনিচ্ছা সত্ত্বেও মুখ ফুলিয়ে শাড়ি পরে চলে গেল। ত্রিধার এই রাগী কান্না ভেজার চেহারা দেখে ভেতর ভেতর হাসি পেল তৃষানের। মনে মনে ভাবলো, যাক ডোজটা কাজে দিচ্ছে। কিছুক্ষণ পর ত্রিধা বের হলো। হালকা মিষ্টি কালারের শাড়ির সাথে মেলানো ব্লাউজ। কুচি ঠিক করতে করতে বারান্দা থেকে ঘরে ঢুকলো। তাকে দেখে তৃষানের চোখ আটকে যায়, যেন চোখ ফেরানো পারছে না। ধীরে ধীরে এসে শাড়ির কুচি ঠিক করতে লাগলো তৃষান। কুচি ঠিক করার সময় তৃষানের দৃষ্টি পড়ল ত্রিধার পেটের দিকে। মুহূর্তেই সে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। ত্রিধা আটকে ওঠে। কি করছেন আপনি? তৃষান স্বাভাবিক গলায় উত্তর দিল, কেন? বউকে আদর করছি। ত্রিধা মুখ ফিরিয়ে নিল বিরক্তির সাথে, বলে, কতবার বলেছি আপনাকে, এসব আমার ভালো লাগে না। আপনার ছোঁয়ায় আমার গা ঘিনঘিন করে। তৃষানের চোখে ঝিলিক খেলে গেল। হঠাৎ তার গাল চেপে ধরে তৃষান কঠিন স্বরে বলে উঠল, আমি তোমার স্বামী। আমার ত্রিধার মাঝে আমি ভালোবাসা খুঁজি। তুমি যদি ভাবো তোমার কথায় আমি দেবদাস হয়ে তোমাকে ছেড়ে দেব তবে ভুল ভাবছ। আমি তেমন ভালো মানুষ নই। আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করিও না, তাহলে
খুব খারাপ হবে। ত্রিধার বুক কাঁপতে কাঁপতে বলল। কি করবেন আপনি? তিশান ঠান্ডাভাবে হেসে বলে, কিছুই করব না। যত তুমি পালাতে চাইবে, যত আমাকে অবহেলা করবে, ততই আমি তোমাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরবো। এই বলে হঠাৎই তৃষাকে টেনে নিজের বুকে চেপে ধরলো। ত্রিধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে ভয়ের ছাপ, কিন্তু সে বুঝে গেছে এই মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। তিশান এবার ফিসফিস গলায় বলল, দেখেছো কত দেরি হয়ে গেল, চলো তোমাকে সাজাতে হবে। বলে টেনে নিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে ত্রিধার কোনো প্রতিবাদ করলো না। তৃষান তার হাতে একে একে চুড়ি পরিয়ে দিল, কানে হালকা দুল, গলায় একটা সোনার চেন। ইনি ছোট্ট করে খোদাই করা ছিল টি অক্ষরটা। শেষে টেবিল থেকে একটা লিপস্টিক তুলে ত্রিধার ঠোঁটে আলতো করে লাগিয়ে দিল হালকা পিঙ্ক রঙের। আয়নার সামনে বসা ত্রিধা নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। সাজগোজ করা এক নারীর মতো লাগছে, কিন্তু ভেতরে একেবারে ভেঙে পড়েছে। আর পেছনে দাঁড়িয়ে থাকা তিশানের চোখে ফুটে উঠল এক ধরনের মালিকানার অহংকার। ত্রিধার মনে হলো আজ তার জীবনটা সত্যি কেবল তিশানের ইচ্ছেই দাঁড়িয়ে থাকা, বাধা পুতুল ছাড়া কিছুই নয়। সকালটা একটু রৌদ্রোজ্জ্বল হলেও আবহাওয়াটা মনোরম। শহরের ব্যস্ত রাস্তাঘাট থেকে একটু দূরে একটা বড় পার্ক, সবুজ ঘাসে ঢাকা, চারিদিকে গাছের ছায়া, পাখিদের ডাক আর মাঝে মাঝে শিশুদের খিলখিল হাসি ভেসে আসছে। তিশান আজ ত্রিধাকে নিয়ে এসেছে এই পার্কে। ত্রিধার গায়ে হালকা পিঙ্ক কালারের শাড়ি। মন ভালো নেই ওর। ত্রিধার মুখে কিন্তু কোনো আনন্দ নেই। তার চোখ দুটো কেমন যেন ভারী হয়ে আছে। মনে বারবার ভেসে উঠছে সেই ছোট্ট বোন মায়ের কথা। 2 দিন হলো ওদেরকে দেখেনি সে। ছোট্ট বোনের মিষ্টি হাসি, মায়ের কথা, বোনের আবদার, তার হাত ধরে খেলার মুহূর্তগুলো তিধার মনে গভীর শূন্যতা তৈরি করেছে। তিধা মাথা নিচু করে হাঁটছে। তিশান তার পাশেই ছিল, কিন্তু তিধা যে কোথাও অন্য জগতে হারিয়ে গিয়েছে। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল একটা ছোট্ট বাচ্চার দিকে। বাচ্চাটি হাতে রঙিন বেলুন নিয়ে খেলছে। লাল, নীল, হলুদ, সবুজ বেলুনগুলো বাতাসে নাচছে। অন্য হাতে ধরা আছে চকলেট আইসক্রিম। বাচ্চাটি বারবার বেলুনকে আকাশের দিকে ছুঁড়ে আবার ধরছে। তার হাসি এতটাই নির্মল যে ত্রিধার বুক কেঁপে উঠল। ত্রিধার ভিতরে এক অদ্ভুত ইচ্ছে জাগে, হায় যদি এখন একটা বেলুন থাকতো তার হাতে, কিংবা একটা আইসক্রিম। ছোট্ট একটা আনন্দ যদি সেও অনুভব করতে পারত, হয়তো এই কষ্ট, এই অস্থিরতা কিছুটা হলেও কমতো। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাচ্চাটির দিকে, চোখ সরাতেই পারল না। তার ঠোঁটে এক ফোঁটা কষ্টের হাসি খেলে গেল। তিশানা লক্ষ্য করলো ত্রিধার চোখ কোথায় থেমে আছে। সে দেখে ত্রিধা বেলুন আর আইসক্রিম দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগ দিয়ে। তিশান ভেতরে ভেতরে অনুভব করে ত্রিধা আসলে বাচ্চার মতো সরল একটা মেয়ে। যদিও তার জীবনে যত কষ্ট জমা আছে তা তাকে শক্ত হতে বাধ্য করেছে। তিশান কিছু না বলে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল বেলুনওয়ালাকে খুঁজতে। কিন্তু বেলুনওয়ালা তখন অন্য দূরে চলে গিয়েছে। তিশান যখন দূরে খুঁজছে, ত্রিধা একা বসে রইল বেঞ্চে। হালকা বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। সে অস্বস্তি বোধ করছে, কিন্তু চুপচাপ বসে থাকা আর বাচ্চা দেখছে। ঠিক তখনই পার্কের গেট দিয়ে 3 জন যুবক ঢুকে। বয়স 25-এর উপরে কাছাকাছি। নাম ফাহিম, নীরব আর সাব্বির। 3 জনই বখাটে প্রকৃতির, চোখ মুখে হালকা কুটিলতা। ফাহিম সবার আগে ত্রিধাকে লক্ষ্য করে। দূর থেকেই দেখে যেন মুগ্ধ হয়ে গিয়েছে। মুখে একরাশ হাসি এনে বলল, ভাই রে, মরে গেলাম। এত সুন্দরী মেয়ে একা বসে আছে, ভাগ্য কইরা আমাদের উপর মাইয়া দিয়া দিছে। নীরব হেসে বলল, দোস্ত চল গিয়ে একটু মজা করা যাক। সাব্বির সায় দিল। তারা 3 জন মিলে এগিয়ে এলো ত্রিধার দিকে। ফাহিম সামনে এসে দাঁড়ালো, চওড়া হাসি দিয়ে বলল, কি গো সুন্দরী, একা বসে আছো নাকি? কারোর জন্য অপেক্ষা করছো? ত্রিধা ভরকে গেল। সে মাথা নিচু করে বসেছে। পাশে তাকায়, তিশান নেই। কিন্তু প্রশ্ন শুনে চমকে তাকালো। মুখে কোনো কথা না বলে ত্রিধা। নীরব সামনে এসে বলল, দোস্ত এই মাইয়া তো সিনেমার নায়িকার মতো, চল প্রেমে পড়ে যাই, না হয় ওরে নিয়ে যাই। সাব্বির যোগ করলো, এত সুন্দরী মাইয়া একা বসে আছে, দেখি আমরা কিছু করতে পারি কি না। ত্রিধা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। কাপা কণ্ঠে বলল, আপনি দয়া করে চলে যান। ফাহিম এবার সবার সামনে ঝুঁকেই বলল, আরে আরে, এত রাগ কিসের? আমরা শুধু আলাপ করতে চাই। তুমি আমার নাম্বার নাও, কথা বলবো। ত্রিধা কড়া গলায় বলল, আমি বলেছি দূরে যান। 3 জন এবার খিলখিল করে হেসে উঠল। ফাহিম বলল, আহারে, যত রাগী ততই যেন সুন্দরী। জানো আমি তোমাকে প্রথম দেখাতেই ক্রাশ খাইছি। নীরব বলল, এই ধরনের মেয়েকেই বউ বানাইতে হবে দোস্ত। ত্রিধার ভয়ে বুক কাঁপতে লাগলো। সে চারপাশে তাকালো, কোথায় তিশান? সে কেন নেই এখন? কোথায় গেছে? তার বুকের ভেতর একটা অদ্ভুত টান লাগে। সে হঠাৎ বুঝলো যাকে সে ঘৃণা করে সেই তিশানই এখন সে খুঁজছে। তার উপস্থিতি দরকার, তার ভরসা দরকার। ত্রিধা উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফাহিম এগিয়ে এসে তার হাত ধরে ফেলে। আরে এইভাবে চলে যাচ্ছ কেন? আমরা তো এখনো কথা শেষ করিনি। ত্রিধা ভয়ে কেঁপে ওঠে। তার চোখে মুখে পানি আসে। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ত্রিধা বলে, ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন আমাকে, এতে আপনাদেরই ভালো। ফাহিম জোরে টান দিল তার দিকে, তারপর বলল,
না, আজ আর ছাড়তে পারবো না। এত সুন্দরী মাইয়ারে এইভাবে যেতে দেওয়া যায়। নীরব আর সাবির হাসাহাসি করছে। তার চারপাশে দাঁড়িয়ে ত্রিধার রাস্তা বন্ধ করে দিয়েছে। ত্রিধার বুক ধড়পড় করছে। সে মন থেকে তিশানকে ডাকতে লাগলো। চোখে পানি গড়িয়ে পড়ছে গালে। সে মনে হলো, আমি যতই ঘৃণা করি না কেন, তিশান ছাড়া আমি আসলে একেবারেই অসহায় এখানে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা বজ্রহাতের মতো কণ্ঠ ভেসে এলো। হাতটা ছাড় ওর। তিনজন ঘুরে তাকায়। তিশান দাঁড়িয়ে আছে ওদের সামনে, চোখ লাল আগুন, মুখে ভয়ঙ্কর অভিব্যক্তি তিশানের। তিশান ধীরে ধীরে এগিয়ে এলো। ত্রিধার হাত ধরে থাকা ফাহিম এক লাথি মেরে মাটিতে ফেলে দেয়। ফাহিম যন্ত্রণায় চিৎকার করে উঠল। শালা কার বউকে হাত দিচ্ছিস? তোদের স্পর্শে বিষ আছে। ত্রিধা চমকে যায়। রুদ্রকে মেরে ফেলেছে সবার সামনে। এই ছেলেকে তিশান মারতেও সময় নেবে না। নীরব আর সাবির তাড়াহুড়ো করে তৃষানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তো তৃষান বজ্রের মতো শক্তিশালী হয়ে উঠেছে। নীরবকে গলা ধরে মাটিতে আছাড় মারে। সাবির ঘুষি মেরে দাঁত ফাটিয়ে দেয়। ফাহিম উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তিশান তার দিকে ঝাঁপিয়ে পড়ে পেটের ওপর হাঁটু দিয়ে বসে অমানবিকভাবে মারতে শুরু করে। ঘুষি, লাঠি, চর সব একসঙ্গে পড়ছে। রক্ত ঝরছে তাদের মুখ থেকে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে ঘাসে। তিনজনই চিৎকার করছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। তিশানের চোখে তখন কোনো দয়া নেই। সে প্রতিটি ঘুষিতে যেন জানিয়ে দিচ্ছিল, আমার ত্রিধার দিকে একবার তাকানোর সাহস করবি না। তিশান কোমর থেকে পিস্তল বের করে। তখনই ত্রিধা বলে, প্লিজ ওদের মারবেন না। তিশান সরে আসে। অবশেষে তিনজন মাটিতে পড়ে থাকে। দাঁড়াতেও পারছে না, শরীর থেকে রক্ত ঝরছে, গোঙাচ্ছে তারা। ত্রিধা সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তার বুক ধড়ফড় করছে, ভয়ে শরীর কাঁপছে। তো একই সাথে বুকের ভেতর এক অদ্ভুত স্বস্তি কাজ করছে, আর সেটা হলো সে নিরাপদ। তিশান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, মুখে এখনও রাগের ছাপ। তো ত্রিধার চোখে পানি জমে আছে। হঠাৎ ত্রিধা দৌড়ে গিয়ে তিশানকে জড়িয়ে ধরে, বুকের ভেতর মুখ লুকিয়ে দিল। কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম খারাপ কিছু হবে। তিশান ওর মাথায় হাত বুলিয়ে দেয়। কণ্ঠস্বর এবার নরম হয়ে এলো, শান্তভাবে বলে, যতক্ষণ আমি আছি কেউ তোমাকে আঙুল দিয়ে ছুঁতেও পারবে না। আমার থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। ত্রিধা চুপচাপ আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সেই মুহূর্তে সে বুঝে গেছে, যাকে সে ঘৃণা করে, যাকে সে সহ্য করতে পারে না, সেই মানুষটাই তার ভরসা। তার বুকের ভেতর এখন অনেক কষ্ট জমা, কিন্তু আজ অন্তত একটুখানি নিরাপদ সে পেয়েছে তিশানের বুকে। সন্ধ্যায় অন্ধকার শহরে চারপাশ ছড়িয়ে পড়েছে। গাড়ি ঢাকা থাকতেও তিশান গম্ভীর কণ্ঠে বলল, ত্রিধা, এসে গেছি, নামো। ত্রিধা আস্তে করে মাথা নাড়িয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকায়। তার বুকটা যেন কেঁপে ওঠে। কয়দিন হলো দোহা খেসে চোখে দেখেনি। ছোট্ট বোনটার মুখটা মনে পড়তেই বুকটা হাহাকার করে উঠল। চোখ বুজে এলো কান্নায়। তৃষ্ণার দিকে এক ঝলক তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। এই মানুষটাকে টেনে এনেছে নিজের জীবনে, নিজের দুনিয়ায়। ত্রিধা আজও বুঝতে পারে না সে শুধু জেদ নাকি সত্যিই ভালোবাসা। গাড়ি থেকে নামতেই বাড়ির ভেতরে ছুটে এলো ছোট্ট দোহা। আপু, ত্রিধার ছোট বোন দোহা। তাকে বাড়িতেই এনেছে তিশান। রাফি বলেছে ত্রিধাকে নাকি একটা গুন্ডা তুলে গিয়েছে, তাই তিশান তাকে আনতে গেছে। তিশানকে চেনে দোহা, কারণ তিশানের সাথে দোহান একটা ভালো বলিং ছিল। দোহা কান্নায় ভেঙে পড়ে জড়িয়ে ধরে ত্রিধাকে। তারপর আবার বলে, আপু তুমি কোথায় ছিলে? তোমাকে ছাড়া আমি একদিনও ঘুমাতে পারিনি। ত্রিধার চোখ থেকে গড়িয়ে পড়ল পানি। সে বোনকে বুকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, দোহা, আমি তো এসেই গেছি বোন, কেঁদো না। এখন থেকে আমরা একসাথে থাকবো। কিন্তু আপু, তোমাকে কেন গুন্ডা ধরে নিয়ে গেছিল? আর তিশান ভাইয়ে কিছু বলেনি কেন? ত্রিধা এক মুহূর্তে তিশানের দিকে তাকালো। তিশানের মুখে কঠিন ভাব, যেন পাথরের মতো। তারপর ত্রিধা দোয়াকে শক্ত করার চেষ্টা করে। ত্রিধা বলে, আচ্ছা শোন, এটা আসলে একটা খেলা ছিল। যেমন তুই গেম খেলিস, যেমন হিরো এসে সবাইকে বাঁচায়, তেমনি একটা খেলা। দোহা চোখ বড় বড় করে তাকালো। সত্যি আপু, আমি তো জানতামই না। হ্যাঁ বোকা বোন, এখন কান্না বন্ধ কর। দোহা হেসে বলল, আচ্ছা আপু, এই গেমের হিরো কি তাহলে তিশান ভাইয়া? ত্রিধা হঠাৎ চুপ করে গেল। বুকটা কেমন যেন ধরপড় করতে লাগলো ওর। এক পলক তাকালো তিশানের দিকে। তিশানও তাকালো ওর দিকে, কিন্তু কোনো উত্তর দিল না। শুধু তোহাকে ঘুরিয়ে প্রশ্ন করলো, তুমি কিছু খেয়েছো? পাশ থেকে একজন মেয়ে এগিয়ে এসে বলল। তিশান গম্ভীর গলায় বলল, খাবার নিয়ে আসো এখনই। কিছুক্ষণ পর খাবার এলো। ত্রিধা হাতে তুলে নিল। দোহাকে কোলে বসিয়ে গল্প করতে করতে খাওয়াতে লাগলো। দোহা একদিকে খাচ্ছে, অন্যদিকে হাসছে। দুজনেই হাসি হাসিতে দেখে তৃষানের বুকটা অদ্ভুতভাবে ভরে ওঠে। ভেতরে ভেতরে তৃষানের একটা কষ্ট কাজ করে। কেন ত্রিধা আমার সামনে এমন হাসে না? কেন আমি ওর কাছে এত অচেনা হয়ে আছি? খাওয়া শেষ হতে ত্রিধা হঠাৎ গম্ভীর হয়ে তৃষানের দিকে তাকালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। তৃষান ভ্রু কুঁচকে বলল, বলো। এখানে না, আলাদা কোথাও চলুন। তৃষান মুচকি হেসে বলল, হায় আল্লাহ, আমার বউটা দেখি এখন আমাকে ছাড়া থাকতে পারছে না। তবে সাবধান, রাতে এই ভালোবাসা অন্যভাবে দেখাতে হবে। ত্রিধা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ আপনার ফালতু কথা বন্ধ করুন, আমি সিরিয়াসলি বলছি। তৃষান একটু থেমে মাথা নেড়ে বলল,
আচ্ছা চলো। দুজন একটা আলাদা ঘরে ঢুকলো। দরজা বন্ধ হতেই ত্রিধা কাপা গলায় বলল, দোহা আমাকে ছেড়ে দিন। তিশান চমকে তাকালো। কেন? ও কি কোনো অপরাধ করেছে? আমাদের ব্যাপারে ওকে কেন টানছেন? আপনার আমাকে দরকার ছিল, আমি তো এখানে আছি, আমার সব কিছুই তো নিয়ে নিয়েছেন আপনি, তাহলে কেন আমার পরিবারকে জড়াচ্ছেন? তিশানের চোখ জ্বলে ওঠে। সে বলে, ভুল বলছো, আমি তোমাকে পেয়েছি কিন্তু তোমার সব কিছু না। ত্রিধার চোখ মুছে তীব্র স্বরে বলল, যেটা চেয়েছেন সেটা তো পেয়েছেন, তাই না? মানে আমার শরীর, এটাই তো আপনার লক্ষ্য ছিল, সেটাই তো পেয়েছেন। এই কথায় তিশানের ভেতর আগুন জ্বলে ওঠে। এক ঝটকায় সে ত্রিধার গালে চড় মারে। ত্রিধা গালে হাত রেখে মেঝাতে পড়ে যায়। তার চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। ত্রিধা কেঁদে বলে, আমাকে মেরে ফেলুন, যা ইচ্ছা করেন করেন, কিন্তু দোহাকে ছেড়ে দিন প্লিজ। আমার পরিবারকে কষ্ট দেবেন না। আমি সারা জীবন আপনার ইশারায় চলবো, যখন ডাকবেন আসবো, যখন চাইবেন থাকবো, কিন্তু ওদের ছেড়ে দিন। ত্রিধা কাঁদতে কাঁদতে তিশানের পা ধরে বলল, প্লিজ ওদের মুক্তি দিন, আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো। তিশান এক ঝটকায় তাকে টেনে দাঁড় করালো। দুহাত দিয়ে মুখটা চেপে ধরে গম্ভীর গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি ত্রিধা, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। সারা জীবন তুমি সেখানেই থাকবে। ত্রিধা কেঁদে ওঠে, তাহলে ছেড়ে দিন ওদের। তিশান কিছু না বলে ত্রিধাকে কোলে নিয়ে নিল। চলে গেল গাড়িতে। দরজা লক করে দিল। ত্রিধা চিৎকার করতে থাকে, প্লিজ তিশান, আমাকে ছেড়ে দিন, আমি দোহার কাছে যাব। সারা রাস্তা জুড়ে একই কথা বলে গেল সে। তিশান একটু উত্তর দিল না, শুধু ভেতরের ভিতরে বুকটা কেঁপে যাচ্ছিল। রাফিকে কল করলো তিশান। দোহাকে দেখে রাখবে। তিশান তার মেইন বাড়ি পৌঁছে তিশান গাড়ি থেকে নেমে ত্রিধাকে টেনে নামালো। হাত ছোটাছুটি করে দৌড়াতে চাইলো, কিন্তু তিশান শক্ত করে ঘরে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই বিছানায় ছুঁড়ে মারলো ত্রিধাকে। ত্রিধা কান্নায় ভেঙে পড়ে। সে কেঁদে আবার বলে, প্লিজ তিশান, আমার উপর যা করার করেন, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দিন। তিশান দাঁড়িয়ে রইল দরজার সামনে, চোখ লাল, বুক ওঠানামা করছে। ধীরে ধীরে কাছে এসে ত্রিধার মুখ দুহাতে ধরলো, বলল, ত্রিধা, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে চাই, শুধু শরীর না, শুধু নাম না, তোমাকে পুরোটা চাই। তোমার কান্না, হাসি, রাগ, ভালোবাসা, সব কিছু। তুমি আমার, শুধু আমার। ঘরটা ভারী হয়ে এলো। ত্রিধা চুপ করে তাকিয়ে রইল তিশানের চোখের দিকে। সেখানে রাগ আছে, জেদ আছে, কিন্তু ভালোবাসাও আছে, যা অস্বীকার করতে পারছে না। কান্না ভেজা মুখে ত্রিধা ধীরে বলল, ভালোবাসা কি এমন হয় তিশান, যেখানে ভয় বেশি, কষ্ট বেশি, চোখের পানি বেশি? তিশান থেমে গেল, কোনো উত্তর দিল না, শুধু শক্ত করে ত্রিধাকে বুকে টেনে নিল। ত্রিধা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ছটফট করতে থাকে। তো তিশান জোরে বিছানায় ছুঁড়ে মারে ত্রিধাকে জোরে বিছানায় ছুঁড়ে মারতেই তার হাতটা খাটের আঘাত পায়। ব্যথায় কুঁকড়ে উঠল সে, চোখে পানি এলো অনিয়ন্ত্রিতভাবে। কাপা গলে সে বলে উঠল, কি হয়েছে? আমাকে কেন এখানে নিয়ে এলেন? দোহা কোথায়? দোহাকে কেন আনলেন না? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তিশান দাঁতে দাঁত চেপে বলল, একদম চুপ। আর একটা কথাও মুখ থেকে বের হলে খুব খারাপ হবে, মনে আছে তো? একসময় বলতাম তোমাকে ভালোবাসি, তখন তুমি যা বলতে তাই বিশ্বাস করতাম। ভেবেছিলাম তুমি আমার সব কিছু, কিন্তু তার বিনিময়ে তুই কি দিলে ত্রিধা? পালাতে চাস, বারবার পালাতে চাস। ত্রিধার বুক ধরে কাঁদতে লাগলো। তিশান এগিয়ে এসে চোখ রাঙিয়ে বলল, আমাকে বোকা ভাবিস তাই না? ভেবেছিলে আমি কিছু বুঝবো না? আজ দোহাকে ছেড়ে দিলে তুই সুযোগ পেয়ে পালাবি। এই ভুল করিস না ত্রিধা, আমি তোকে এতটাই ভালোবাসি যে পাগল হয়ে যাই। তুই যদি আমাকে আরেকবার এভাবে অবহেলা করিস, আমি কেমন হয়ে উঠবো সেটা তুই দেখতে চাইবি না। খুব খারাপ হয়ে যাবে সব কিছু। ত্রিধা থরথর করে কাঁপতে থাকে, তার চোখের পানি গড়িয়ে পড়ে কালবে। তিশান হঠাৎ তার চুলের মুঠি ধরে মুখটা জোরে ওপরে তুলল। কেন ত্রিধা, কেন আমাকে ঘৃণা করিস? আমি কি এতটাই অমানুষ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমার এত কিছু করা, এত জেদ, এত ঝড়, সব কিছু কি শুধু বৃথা? একটু ভালোবাসা চাই, শুধু একটু। ত্রিধার বুক ভরা কান্না উঠল এবার। ভালোবাসা? আপনি জানেন ভালোবাসা কাকে বলে? আপনি একটা খুনিকে ভালোবাসবো, তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপনি আমার বাবাকে, রুদ্রকে কেড়ে নিয়েছেন, আমার জীবনটা তছনছ করেছেন, আমার শরীরকে অপবিত্র করেছেন। আপনি ভালোবাসা না, কেবল ভয়ের আর যন্ত্রণার নাম আমার কাছে। এই কথাগুলো তিশানকেই যেন জ্বালিয়ে দিল ভেতর থেকে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রচণ্ড রাগে এক ধাক্কায় তিশাকে বিছানা থেকে ফেলে দেয়। খাটের কোনায় গিয়ে মাথা লাগে ত্রিধার, সঙ্গে সঙ্গে ফেটে রক্ত বের হয়। ত্রিধা কিছুদিন ধরেই শারীরিকভাবে দুর্বল, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, সারাক্ষণ কান্না, ভয় আর দুঃখ ক্লান্ত হয়ে পড়েছে। ফলে আঘাত লাগাতেই তার মাথা ঘুরতে শুরু করে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে।
একসময় জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। হঠাৎ যেন তিশানের ঘোর ভাঙে। সে ছুটে এসে ত্রিধার পাশে হাঁটু গেড়ে বসলো। ত্রিধা, ত্রিধা কি হলো তোমার? জান, আমি রাগের মাথায় এটা কি করে ফেললাম? জান, মাফ করে দাও আমাকে, আমি চাইনি তোমাকে আঘাত দিতে। কথা বলো প্লিজ। ত্রিধাকে ডাক দেয় তিশান। ত্রিধার কোনো সাড়া না পেয়ে তিশান তড়িঘড়ি করে মেডিসিন বক্স বের করে। কাঁপতে থাকা হাতে ব্যান্ডেজ করে দেয় ত্রিধার কপাল। তারপর ফোন করে ডক্টর নাম্বার ডায়াল করলো। হ্যালো ডাক্তার, প্লিজ তাড়াতাড়ি আসবেন, আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ডক্টর এসে পৌঁছায়। ত্রিধাকে পরীক্ষা করে বলে, মিস্টার তিশান, মেয়েটি আপনার কে হন? আমার ওয়াইফ। আচ্ছা, বুঝেছি। আসলে মেয়েটি খুব দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, তার ওপর মানসিক চাপও প্রচুর, ফলে সামান্য আঘাতে জ্ঞান হারিয়েছে। ভয় পাওয়ার কিছু নাই, এই স্যালাইন শেষ হলে ওর জ্ঞান ফিরে আসবে, শরীরও একটু ভালো লাগবে। তবে ওর প্রতি যত্ন নিতে হবে, মানসিকভাবে যেন একাবোধ না করে। তিশান গম্ভীর মুখে মাথা নাড়ালো। ওকে ডাক্তার, ধন্যবাদ। ডাক্তার চলে যাওয়ার পর নিস্তব্ধতা নেমে এলো পুরো ঘরটাতে। কেবল স্যালাইনের ফোঁটা পড়ার টিক টিক শব্দ। ত্রিধা অচেতন হয়ে শুয়ে আছে, হাতে স্যালাইন পুশ করা, ফ্যাকাশে মুখ, ঠোঁট শুকনো, পুরো কুচকে আসে সামান্য ব্যথায়। তিশান চুপচাপ ওর পাশে বসে রইল, তাকিয়ে আছে নিরন্তর। মনে মনে সে ফিরে গেল আগের দিনগুলোর কথায়। যেদিন প্রথমবার ত্রিধাকে দেখেছিল সেদিনই একজন পুলিশকে মারতে গিয়েছিল। পুলিশকে মেরে সে ফেরার পথে ত্রিধাকে দেখে। সেদিন ত্রিধার চোখে কি এক অদ্ভুত দীপ্তি ছিল। তিশানের মতো ভয়ঙ্কর মানুষের চোখেও সেদিন আলো জ্বলে উঠেছিল। তখন ভাবেনি এই মেয়েটিকে একদিন জোর করে নিজের জীবনে টেনে আনবে, কিন্তু সময়, পরিস্থিতি আর নিজের পাগলামি তাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি কি সত্যি খারাপ মানুষ? তিশান নিজেকে প্রশ্ন করলো। ভালোবাসা মানে কি সত্যি কেবল অধিকার আর জেদ? ত্রিধা কেন আমাকে মেনে নিচ্ছে না? কেন তার চোখে আমার জন্য শুধু ভয়? তিশানের বুক কেঁপে উঠল। আস্তে করে সে হাত বাড়িয়ে ত্রিধার কপাল আলতো করে স্পর্শ করে। ব্যান্ডেজ ঢাকা জায়গাটা দেখে বুকটা কেঁপে উঠল অপরাধ বোধে। জান, আমি খুব খারাপ হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই না। আমি হয়তো ভুল পথে ভালোবাসছি, কিন্তু ভালোবাসা যে সত্যি এটা তুমি একদিন বুঝবে। ত্রিধা তখনও নিস্তব্ধ। স্যালাইনের ফোঁটা একের পর এক পড়ছে। তিশান মাথা নিচু করে তার হাতে নিজের হাত রাখে, মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক আমি ত্রিধাকে রাখবো, ওর হাসি ফিরিয়ে আনবো। যদিও ও আমাকে ঘৃণা করে, তবু আমি থামবো না। ঘরের ভেতর সেই প্রতিজ্ঞা যেন বাতাসে ভাসতে থাকে। তিশানের চোখে কঠিন জেদ আর এক অদ্ভুত মায়া একসাথে খেলে যায়। তারপর সকালের নরম রোদ এসে পড়ল ত্রিধার চোখে। আলতোভাবে চোখ খুলতেই দেখতে পেল তিশান বিছানার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে তার মুখটা শান্ত নিষ্পাপ লাগছে, যেন সে কোনোদিন কাউকে আঘাত করেইনি। কিছুক্ষণ ত্রিধা নির্বাক তাকিয়ে রইল ওর দিকে। হঠাৎ তিশানের ঘুম ভাঙে। চোখ মেলে প্রথমে ত্রিধার দিকে তাকালো সে। জান, তোমার জ্ঞান ফিরেছে, এখন কেমন লাগছে? ত্রিধার মনে গত রাতের সবকিছু হঠাৎ ঝড়ের মতো ফিরে এলো। রাগী গলায় কেঁপে উঠল ওর। মরে গেলেই ভালো হতো, অন্তত তোমার মতো খুনির হাত থেকে মুক্তি পেতাম। এই বলে উঠে দাঁড়াতে গেল সে, কিন্তু হাতে স্যালাইন তাকে আটকানো। নিজেই খেয়াল খোলার চেষ্টা করছে। তিশান সেটা দেখে চুপচাপ এগিয়ে সে খুলে দিল। চলো আমি ধরে নিয়ে যাই। লাগবে না, আমি পারবো। জেদ করো না ত্রিধা। ত্রিধা এগিয়ে ধাক্কা দিল তিশানকে, কিন্তু টাল সামলাতে না পেরে তিশান শাড়ির আঁচলে পা জড়িয়ে ত্রিধার গায়ের ওপরেই পড়ে যায়। এই মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ালো। তিশান দু হাতে ত্রিধাকে চেপে ধরে, চোখে অদ্ভুত জেদ। ত্রিধা উঠে যেতে চাইলে বারবার, কিন্তু তিশান ছাড়ছে না। সেই চেপে ধরে ত্রিধা হঠাৎ অনুভব করে তিশানের হাত তার কোমর শক্ত করে ধরা। তিশানের মুখ নেমে এলো ত্রিধার ঘাড়ির কাছে। নিঃশ্বাস সে মিশে যাচ্ছে ওর ত্বকে। ত্রিধা চোখ বন্ধ করে ফেললো ভয়ে আর অস্বস্তিতে। তিশানের ছোঁয়ায় বুকের ভেতর অদ্ভুত কাঁপন জেগে উঠল। ত্রিধার ঘাড়ে নাক ডুবিয়ে দিল তিশান। তার গরম নিঃশ্বাস ত্রিধার সারা শরীরে কেঁপে উঠছে। হাত দিয়ে আস্তে করে স্লাইড করছে তার পেটের ওপর। ভয়ে, লজ্জায় আর রাগে বারবার কেঁপে উঠছে ত্রিধা। কি করছেন? ছাড়ুন আমাকে, কাপা গলায় বলল ত্রিধা, কিন্তু তিশান যেন শুনছেই না, আরো আঁকড়ে ধরলো তাকে। কি হলো? বলছি ছাড়ুন। অনেকবার বলার পরও যখন তিশান ছাড়ে না, তখন বাধ্য হয়ে ত্রিধা জোরে কামড় দিল তিশানের ঘাড়ে। জান, এটা কি করলে? ব্যথায় গোঙালো তিশান। কখন থেকে ছাড়তে বলছি, ছাড়ছো না, তাই বাধ্য হয়েই করলাম। কথাটা বলে রাগী মুখে ত্রিধা বাথরুমে চলে গেল। তিশান হাত ঘষে হালকা হেসে উঠল। মনে মনে বলল, তুমি জানো না ত্রিধা, তোমার দেওয়া প্রতিটা ব্যথাও আমার কাছে ভালোবাসার প্রতীক। কিছুক্ষণ পর ত্রিধা ফ্রেশ হয়ে বের হয়ে এলো। ভিজের চুল কাঁধে লুটিয়ে আছে, চোখে তার অনাবিল সতেজতা। তিশান সাথে সাথেই জিজ্ঞেস করলো, ত্রিধা, আজ আমি কোন শার্টটা পরবো বলো তো?
ত্রিধা বিরক্ত হয়ে তাকালো, তারপর বলে, আমার কাছে কেন জিজ্ঞেস করছেন? আমি কি জানি? তুমি না জানলে কে জানবে জান? তুমি আমার বউ, আমার সব কিছু তুমি ঠিক করে দিবে। কোন জামা পরবো, কোন জুতো পরবো, এমনকি কোন আন্ডারওয়্যার পরবো তাও। ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? কেন আটকাবে? বউয়ের সামনে বলবো না তো কার সামনে বলবো? বউ বউ করবেন না, অসহ্য লাগে। আমার ভালোবাসার মানুষ, আমার বাবাকে খুন করেছেন আপনি। আমার কাছে কখনো আপনি ভালোবাসা পাবেন না। বউ বলা বাদ দেন। ওকে, তাহলে জান জান করবো। কেমন শোনাচ্ছে জান? কথাটা বলে চোখ টিপ মেরে ডেভিল হাসি হেসে বাথরুমে ঢুকে গেল তিশান। ফ্রেশ হয়ে বের হয়ে তিশান যা দেখে তাতে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে ত্রিধা। শাড়ি পরার চেষ্টা করতে কিন্তু ঝুঁকে পড়ায় আঁচলটা নিচে নেমে গেছে। বুকের খোলা অংশ অনায়াসে চোখে পড়ছে। কাপা হাতে আঁচল ঠিক করতে গিয়ে আরও বেশি গুছিয়ে ফেলছে সে। তিশান দরজার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল, চোখ সরাতে পারে না। আর কত মাতাল করবে এই মেয়েটা আমাকে? তিশান ফিসফিস করে বলল, ঠোঁটে তার চাপা হাসি। ত্রিধার আয়নার সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করার চেষ্টা করছে। হাত কাঁপছে, বারবার আঁচল গড়িয়ে যাচ্ছে নিচে। যতবারই নিজেকে সামলানোর চেষ্টা করছে ততই যেন গুলিয়ে ফেলছে। মন বলছে শান্ত হতে, তো শরীর কাঁপতে থাকছে অজানা লজ্জায়। হঠাৎ তিশান কাশি দিয়ে উঠল। তার গলার গম্ভীর আওয়াজ শুনে ত্রিধা চোখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে তিশান। ত্রিধা তাড়াহুড়ো করে আঁচলটা বুকে চেপে ধরে। তার চোখে মুখে লজ্জায় লাল হয়ে গিয়েছে। আপনি? কাপা গলায় বলল ত্রিধা। ত্রিশান ঠোঁটে হালকা এক চিলতে হাসি এনে বলল, আমি। এ তো আমার রুম, আর ভুলে যেও না বউটাও তো আমার, তাই না? ত্রিধা চোখ নামিয়ে ফেলল। রাগে লজ্জায় আর ভয়ে মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আপনি রুম থেকে বের হয়ে যান। কেন? আমি শাড়িটা পরবো। তাতে সমস্যা কোথায়? আমি কি তোমাকে ধরে রেখেছি? শাড়ি পরে ফেললেই তো হয়। প্লিজ আপনি বের হন, আমি আপনার সামনে বদলাতে পারবো না। এক মুহূর্তে চুপ করে ত্রিশান ত্রিধার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা তুমি শাড়ি পরো, আমি বাইরে যাচ্ছি। সে দরজা ঠেলে বাইরে দাঁড়িয়ে থাকে। ত্রিধা দ্রুত শাড়ি পরা শেষ করে। কিছুক্ষণ পর ভেতর থেকে ডাক এলো, শেষ হয়েছে, আপনি আসতে পারেন। তিশান রুমে ঢুকতেই দেখলো ত্রিধা হালকা সবুজ রঙের শাড়িটা পরে আছে। চুল ভিজা, কাঁধে লুটিয়ে আছে। চোখে মুখে অদ্ভুত এক নির্দোষ সৌন্দর্য। এক মুহূর্তের জন্য তিশানের ভেতর ঝড় বয়ে গেল। সে এগিয়ে এসে তাকে ছুতে চাইলেও নিজেকে সামলে নিল। ত্রিধা যদি রেগে যায়, সে তো চায় না ত্রিধা তার চোখে মুখে ভয় আর ঘৃণা ছাড়া আর কিছু দেখুক। তিশান ধীরে বলল, ত্রিধা বলুন। আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। কিসের পার্টি? আমাদের বিয়ের। সবাইকে জানাতে হবে যে তুমি আমার বউ। ত্রিধার চোখ বড় হয়ে গেল। সে বলে, এসবের দরকার নেই। কেন নেই? তিশানের কণ্ঠে বিস্ময় ফুটে ওঠে। সে ত্রিধার দিকে এগিয়ে এসে বলে, কারণ আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। দৃঢ় কণ্ঠে বলল ত্রিধা। তিশানের রাগ মুহূর্তেই চরমে পৌঁছায়। সে এগিয়ে এসে ত্রিধাকে শক্ত করে চেপে ধরে, তারপর বলে, কিন্তু আমি তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি, আর আমি তোমাকে ভালোবাসি। চুপ করুন। চোখে পানি জমে উঠল ত্রিধার। সে জলদি বলে, কিসের ভালোবাসা? খুনি, ধোঁকাবাজ। আপনার মুখে এইসব কথা শুনতে চাই না। ত্রিধার কথা শুনে তিশান আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। আচমকা তাকে আরো জোরে কাছে টেনে নিল। চোখে আগুন চড়ছে তিশানের। সে রেগে বলে, তুমি আমাকে মানতেই হবে। বারবার আমাকে অস্বীকার করার চেষ্টা করো না ত্রিধা। তুমি আমার বুক থেকে আলাদা হবে না, কোনো দিনও না। ত্রিধা কাঁদতে কাঁদতে তাকিয়ে রইল তার চোখে। সেখানে ভয়ের সাথে অদ্ভুত এক প্রশ্নও জ্বলছে। তিশান কিছুক্ষণ চুপ থাকলো, তারপর গলা নরম করে বলল, সন্ধ্যায় পার্লার থেকে মেয়েরা আসবে তোমাকে সাজাতে। চুপচাপ ভালো মেয়ের মতো সেজে থাকবে। আর হ্যাঁ, আজ যদি ভালো মেয়ে হয়ে থাকো তাহলে কাল সকালে দোহাকে দেখতে পাবে। এই বলে তিশান গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। দরজা থপ করে বন্ধ হয়ে গেল। ত্রিধা বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। নিজের অজান্তেই চোখে 2 ফোঁটা অশ্রু জমে। সে নিজেকে প্রশ্ন করলো মনের ভেতর, এই কি সেই হাসি খুশি তিশান যাকে একদিন আমি ভিন্ন চোখে দেখেছিলাম, যে হৃদয়ের কোথাও আলাদা একটা জায়গা করে নিয়েছিল? এই কি সেই মানুষ? তার বুকটা ভেঙে গেল আরেকবার, কিন্তু উত্তর পেল না। শুধু কান্নায় জানালো তার নিঃশ্বাসের প্রতিবাদ। সারাদিন তিশান বাড়িতে ফেরেনি, অথচ বাড়িতে যেন একটা উৎসব লেগে আছে। অসংখ্য লোকজন ঘোরাঘুরি করছে। বাড়ি জুড়ে সাজ ভাব। দেওয়ালে ফেয়ারি লাইট, ফুলের তোড়ার বড় বড় কাপড়ের পর্দা যেন আরও রাজকীয় সাজ তৈরি করেছে। এক পাশে ক্যাটারিংয়ের লোকেরা খাবারের আয়োজন করছে, অন্য পাশে ডিজে সেট আপ দিচ্ছে। এত আয়োজন, এত জাঁকজমক, অথচ এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি ত্রিধা এক প্রকার বাধ্য হয়ে নিজের ঘরে সেজে বসে আছে। বিকালের দিকে পার্লার থেকে কয়েকজন মেয়ে এসে হাজির হয় ত্রিধার ঘরে। তার হাত পা নাড়াতেও শক্তি নেই ত্রিধার মধ্যে। রূপচর্চার জন্য সাজগোজ মানে তার কাছে একটা বদ্ধ খাঁচার মতো, যেখানে সে বন্ধী, তবুও চুপচাপ বসে থাকে। কারণ সে জানে আজ যদি চুপচাপ না থাকে তাহলে তিশান কাল থেকে দোহার দেখা পর্যন্তও দিবে না।
সেই দুহা, তার ছোট্ট বোন, যার জন্য ত্রিধা এই নরক জীবন মেনে নিয়েছে। আর কতটা নিচে নামবেন তিশান? ভেতরে ভেতরে নিজেকে প্রশ্ন করে ত্রিধা। একসময় চোখ বেয়ে একটা দীর্ঘশ্বাস নেমে এলো। একটা সময় ছিল যখন তৃষানকে দেখে ত্রিধার হৃদয় কাঁপত প্রেমে। এখন সেই হৃদয় কাঁপে ভয়ে আর ক্ষোভে। তৃষান নিজেকে লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করছে এই বাচ্চাটাকে। এসব ভাবতে ত্রিধার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। পার্লারের মেয়েটা ত্রিধাকে সাজিয়ে দিচ্ছে পুতুলের মতো। একজন বলল, ত্রিধা ম্লান হেসে চোখ ঘুরিয়ে জানলার দিকে তাকালো। জানলার ওপাশে সূর্য ঢলে পড়ছে। আর ঠিক তখনই ঘটে যায় এক অজানা ঘটনা। হঠাৎ করে পার্লার কর্মী মেয়ের হাতের ইঞ্জেকশন দেখে চমকে ওঠে ত্রিধা। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি খুব সাবলীনভাবে সেই ইঞ্জেকশনটি ত্রিধার বাহুতে পুশ করে দেয়। চোখের পলকেই শরীরে ঝিম হয়ে আসে ত্রিধার, মাথা ঘুরে যায়, আসে জ্ঞান হারিয়ে ফেলে। 3-4জন মেয়ে হঠাৎ ত্রিধাকে শক্ত করে ধরে ফেলে। কেউ আর মুখ চেপে ধরে, কেউ হাত টেনে ধরে, কেউ আবার পা। অজ্ঞান অবস্থায় ত্রিধাকে বারান্দায় নিয়ে যাওয়া হয়, বাড়ির পেছনের দিকে। এক লোক ভিড়েও কেউ বুঝতে পারলো না কিছুই, কোনো সন্দেহও হয় না, কেউ কিছু টেরও পায় না। এদিকে সন্ধ্যের দিকে তিশান বাড়িতে ফিরে আসে। চোখে মুখে ক্লান্তি নয়, বরং এক ধরনের চূড়ান্ত অধৈর্যতা। আর সব কিছু ঠিকঠাক হলে ত্রিধাকে নিয়ে তার বড় খেলা শুরু করবে, মানে ত্রিধাকে সবার সামনে পরিচয় করিয়ে দিবে। বাড়ির ভিতরে ঢুকতেই সাজানো পরিবেশ দেখে একটা ঠান্ডা হাসি ফুটে ওঠে ওর মুখে। কিন্তু সে খেয়াল করে আশেপাশের কাজের লোকদের মুখ শুকনো, কারো মুখে হাসি নেই, চোখে মুখে অস্বস্তি। তিশান সোজা চলে যায় নিজের ঘরের দিকে। ঘর ফাঁকা, বিছানা গোছানো, আয়নার সামনে সাজগোছের ছাপ, কিন্তু ত্রিধা নেই। ত্রিধা! সে জোরে ডাকতে থাকে, বারবার ডাকলেও কোনো সাড়া মেলে না। একে একে বাড়ির প্রত্যেকটা ঘর, করিডোর, রান্নাঘর, ব্যালকনি সব খুঁজে ফেলে তৃষান, কোথাও নেই ত্রিধা। একসময় ওর ধৈর্য চুকে যায়, মাথার ভেতর ঘূর্ণি পাকাতে থাকে সম্ভাবনা। রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে, গাড়ির কাছে কাজের লোকদের ডাক দেয়। তোমরা সবাই কোথায় ছিলে? ত্রিধা কোথায়? ওকে পাচ্ছি না কেন? তৃষান গর্জে ওঠে। সবাই থরথর করে কাঁপছে। একজন সাহস করে বলে ওঠে। তৃষানের চোখে আগুন জ্বলে ওঠে। কোমর থেকে পিস্তল বের করে ওপরের দিকে 3টা গুলি করে। আতঙ্কে চারপাশে হুলস্থুল পড়ে যায়। কয়েকটা ফুলদড়ি ছুঁড়ে ফেলে সে। একটা চেয়ারে ছিটকে পড়ে দেওয়ালে, চিৎকার করে বলে ওঠে, ত্রিধার যদি একটা আঁচও লাগে, আমি এ বাড়ির একজনকেও ছেড়ে কথা বলবো না। ঠিক তখনই তৃষানের ফোনটা বেজে ওঠে। না, অচেনা একটা নাম্বার। রিনা করে রিসিভ করে সে। ওপাশ থেকে ঠান্ডা গলায় ভেসে আসে কণ্ঠস্বর। হ্যালো তিশান, চিনতে পেরেছো? আমি রাকিব বলছি, রুদ্রের ভাই। এখন নিশ্চয় চিনতে পেরেছো? তৃষানের মগজে রক্ত উঠে যায়, গলা ফাটিয়ে চিৎকার করে। তোকে আমি মেরে ফেলবো। রাকিব নিষ্প্রিয় কণ্ঠে বলে, রিল্যাক্স তিশান, এত উত্তেজিত হস না। তোর ত্রিধা এখন আমার কাছে। ঠিকানা দিচ্ছি, একা চলে আসবি। যদি একটাও গার্ড দেখি বা কোনো চালাকি করিস, ত্রিধা মরবে। তৃষানের পুরো শরীরটা যেন জমে যায়। ফোনের ওপাশে একটা ঠিকানা পাঠানো হয়। সে চোখ বুজে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পিস্তলটা আবার কোমরে গুজে নেয়। তার চোখের মধ্যে এক আগুন, ক্রোধ, কিন্তু তার চেয়েও বেশি অন্যরকম একটা আতঙ্ক ভয় কাজ করছে। যদি ত্রিধাকে হারিয়ে ফেলে। একসময় সে নিচে নেমে যায়, কাউকে কিছু না বলে, গাড়ির চাবি নাই, এবং একা রওনা দেয় সেই ঠিকানার দিকে। বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড সাহস করে জিজ্ঞেস করে, স্যার কোথায় যাচ্ছেন? সঙ্গে কেউ যাবে? তৃষান থেমে যায়, তাকায়। চোখে ভয়ঙ্কর এক শীতলতা নেমে আসে। এবার আমি একাই যাব, কারণ আজকের খেলা কারো জন্য নয়, শুধু ত্রিধার জন্য। অন্ধকার, নিস্তব্ধ আর ভাঙাচোরা ইট। কেমন একটা গন্ধ মিশে আসে চারপাশে। তৃষান হাঁটছে সাবধানে, কারণ জায়গাটা ওর কাছে একেবারেই নতুন। রাকিবের পাঠানো ঠিকানাটা ওকে অদ্ভুতভাবে কৌতূহলী করছে। একটা বিরাট ভাঙা বাড়ি, ভেতরে ঢুকলেই যেন হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় শরীরটাকে। তৃষান কণ্ঠ শক্ত করে ডাকলো, ত্রিধা তুমি কোথায়? তার গলার আওয়াজ ভাঙা দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো, কানে ফিরে এলো। দাদা, তুমি কোথায়? চারপাশে নিস্তব্ধতা হঠাৎ আরো গম্ভীর হয়ে ওঠে। কেবল নিজেরই কণ্ঠ বারবার ফিরে আসছে। কোথাও যেন কোনো জীবনের চিহ্ন মাত্র নেই। তৃষান আরও ভেতরে এগোলো। ধুলোয় ভরা মেঝে, ভাঙা দরজায় খটখট শব্দ, সিলিংয়ে ঝুলে থাকা মরিচা ধরে লোহার খণ্ড, সবকিছুই যেন রহস্যের আবহ তৈরি করছে। হঠাৎ করে সে আবার ডাকলো, রাকিব কোথায় তুই? বড় কেবল প্রতিধ্বনিতে ফিরে এলো, আর সেই নিস্তব্ধতা তাকে আরো অস্থির করে তুলল। ঠিক তখনই ওর কানে বাজলো একটা ভয়ঙ্কর শব্দ, রড মাটিতে টেনে আনার শব্দ। ঘর্ষণের সেই ধাতব আওয়াজ যেন শিরডারাবে শীতল স্রোত নেমে গেল। শব্দটা একদম ওর পিছন থেকে আসছে, ক্রমেই কাছে আসছে। প্রতিটা ধাতব ঘর্ষণের আওয়াজ যেন ওর বুকের ভেতর দপদপানি বাড়িয়ে দিচ্ছে। তৃষান ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে মাথায় পড়ল প্রচণ্ড আঘাত। ঠাং
করে শব্দ করে উঠল। লরির আঘাত এতটাই প্রবল ছিল যে চোখের সামনে আধার নেমে আসে নিমেষেই। ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল তিশান। নিঃশ্বাস ভারী হতে হতে ধীরে ধীরে সবকিছু অন্ধকার হয়ে গেল। অন্যদিকে ত্রিধার চোখ হঠাৎ করে কেঁপে উঠল। চোখ খুলতে দেখলো সামনে বসে আছে রাকিব। রাকিব শান্তভাবে সিগারেট ধরিয়েছে, ধোয়া পাক খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আলো আধারিতে তার মুখের প্রতিটা ভাঁজ যেন ত্রিধাকে ভয়ের সঙ্গে অসহায়তার মধ্যে টেনে নিচ্ছে। ত্রিধার গলা শুকিয়ে গেল, ফিসফিস করে বলল, রাকিব তুমি? রাকিব ঠোঁট পাকিয়ে একটা তাচ্ছিলের হাসি আসলো, তারপর বলল, হ্যাঁ আমি। অবাক হয়েছো? আমি কেন আসবো না বলো তো? এই বাড়িটা, এই জায়গাটা, এখানে তোমাকে আনতে আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল। তুমি এখানে কেন? আমার সাথে তোমার... কথা শেষ করার আগেই রাকিব সিগারেটের ধোঁয়া ছাড়লো ওর দিকে। ত্রিধার চোখে চোখ রেখে বলল, আমার ভাইকে তুমি মিস করো রুদ্র, মনে আছে? শব্দটা শুনে ত্রিধার চোখে জল চলে এলো। বুকের ভেতর যেন হঠাৎ করে দপদপে খতরের মতো ব্যথা উকি দেয়। রুদ্রের সেই হাসি, সেই ভালোবাসা, সেই উষ্ণ হাতের স্পর্শ সবকিছু একসাথে ফিরে এলো স্মৃতিতে। সাথে ভেসে উঠল রোদের আবার বাবার নীরব দেহ। রাকিব, আমি রুদ্রকে ভুলিনি, আমি কখনো ভুলতে পারবোও না। রাকিব কটমট করে তাকালো। তার চোখে লালচে রংটা যেন একেবারেই অন্যরকম। সে বলে, ভুলোনি? তাহলে রুদ্রের খুনির সাথে সংসার করছো কিভাবে? কিভাবে পারলে তুমি ত্রিধা? আমার ভাই, আমার রক্ত, যাকে তুমি ভালোবেসেছিলে, যার সাথে তুমি স্বপ্ন দেখেছিলে, তাকে যেভাবে হারালে, তার খুনির সাথে সংসার করে তুমি কিভাবে সুখী আছো? ত্রিধা একেবারে স্তব্ধ হয়ে গেল। কথাগুলো তীরের মতো বিদ্ধে লাগলো বুকের ভেতর। চোখ বেজে গেল ত্রিধার। না রাকিব, আমি সুখে নেই, আমি শুধু বাঁচার চেষ্টা করছি। রাকিব টেবিলে হাত ঠুকলো জোরে। সিগারেটের ছাই উড়ে গেল মেঝেতে। সে বলে, মিথ্যে, একদম মিথ্যে বলছো তুমি। আমি জানি তিশান তোমাকে দখল করে রেখেছে, ও তোমাকে নিজের বলে চালাচ্ছে, অথচ সে তিশানে আমার ভাই রুদ্রকে খুন করেছে, তোমার বাবাকে খুন করেছে, আর তুমি তার বউ হয়ে সংসার করছো। ত্রিধার বুক ভেঙে কেঁপে উঠল। ও চেয়েছিল চিৎকার করে বলতে, আমি চাইনি এভাবে তার সাথে থাকতে, আমি বাধ্য হয়েছি। কিন্তু কণ্ঠ আটকে গেল। চোখের জলে ওর মুখের ভাষা হয়ে উঠেছে। রাকিব এগিয়ে গেল কাছে, ঠান্ডা ধারালো স্বরে বলল, ত্রিধা, তুমি জানো তো আমি কখনো ভুলি না, রুদ্র আমার ভাই ছিল, আমার একমাত্র আপন। তুমি ওকে ভালোবাসতে, অথচ এখন ওর খুনের বুকে মাথা রেখে ঘুমাও। বলো তো কিভাবে পারো? তোমার বুকটাকে একটু কাঁপে না? ত্রিধা ফুপিয়ে উঠল, হাত দিয়ে চোখ মুছল, কিন্তু থামলো না। সে বলে, আমি প্রতিদিন জ্বলি রাকিব, প্রতিদিন। আমি প্রতিদিন রুদ্রকে দেখি স্বপ্নে, বাবাকে দেখি। আমি আমি চেয়েছিলাম সব শেষ করতে, কিন্তু কি? কিন্তু তুমি শেষ করনি, বরং তিশানের কাছে মাথা নত করেছো, তাই না? ত্রিধা হঠাৎ অনুভব করলো বুকের ভেতর জমে থাকা ক্ষোভ ফেটে যাচ্ছে। এতদিন ধরে সে নিজেকে দোষ দিত, তৃষানের ওপর রাগ চেপে রাখত, কিন্তু রাকিবের কথাগুলো সেই রাগকে আরো উস্কে দিয়েছে। চোখে মুখে দৃঢ় স্বরে বলল, তুমি ভাবছো আমি সুখে আছি? তুমি ভাবছো আমি তিশানকে ভালোবাসি? না রাকিব, না। আমি প্রতিটা মুহূর্তে ঘৃণা করি ওকে। আমি কখনোই ওকে ক্ষমা করব না। রাকিবের ঠোঁটে এক শয়তানি হাসি ফুটলো। ঠিক এটাই সে চেয়েছিল। সে বলে, এই তো, এটাই তো শুনতে চাইছিলাম। তুমি যদি সত্যি ঘৃণা করো তিশানকে, তাহলে আমাকে সাহায্য করো, আমার ভাইয়ের প্রতিশোধ নিতে সাহায্য করো, তোমার বাবার প্রতিশোধ নাও। চিতা থমকে গেল, তার বুক ধরফর করে ওঠে, ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। একদিকে রুদ্রের স্মৃতি, বাবার মৃত্যু, বুকের ভেতর জমে থাকা ক্ষোভ। অন্যদিকে তিশান, সে সত্যিই দোষী কিনা তা সে শতভাগ নিশ্চিত নয়। রাকিব আবার বলল, এবার আরো ধীরে, যেন প্রতিটা শব্দে কানে ঢুকিয়ে দিচ্ছে, ভাবো ত্রিধা, ভাবো, তুমি যাকে স্বামী বলে মানছো, সে তোমার জীবনে সবকিছু ধ্বংস করেছে। ও তোমাকে কেবল নিজের শিকার বানিয়েছে, আর আমি আছি তোমার পাশে। ত্রিধা কাঁপতে কাঁপতে মাথা নিচু করলো। ওর চোখে আবার রোদ্রের সেই শেষ মুহূর্তে ভেসে উঠল, রক্তে ভেজা মুখ, নিস্তব্ধ দেহ। ত্রিধার ঠোঁট ফাঁক হলো, গলা শুকিয়ে গেল। রাকিব, আমি জানি না আমি কি করব, কিন্তু আমি ওকে আর সহ্য করতে পারছি না। রাকিব মাথা জাকিয়ে হেসে বলল, এটাই তো চাই, ধীরে ধীরে ঘৃণা জমা হতে দাও। তুমি নিজেও একদিন তিশানকে শেষ করতে চাইবে, আর সেদিন আমি তোমাকে সাহায্য করব। ত্রিধা চোখ মুছল, তার বুকের ভেতর আগুন জ্বলে উঠেছে। এটা প্রতিশোধের আগুন নাকি ভ্রান্তির, সে এখনো জানে না। কিন্তু রাকিবের কথাগুলো তাকে ভেতর ভেতরে টেনে নিচ্ছে এক অন্ধকার গহীন ভাবে। ঠিক তখনই দূরের এক ঘর থেকে শব্দ ভেসে এলো। ত্রিধা চমকে তাকালো। রাকিব হালকা হাসলো। ভয় পেও না, একটা পাখি হয়তো ধাক্কা খেয়েছো। কিন্তু ত্রিধা জানে না ওই ঘরে পড়ে আছে তিশান, অচেতন, রক্ত ভেজা। আর বাইরে প্রতিটা মুহূর্তে ঘনিয়ে আসছে ঝড়। ঝড় যা শুধু রুদ্রের মৃত্যুর নয়, তৃষা ত্রিধানের সম্পর্কও একেবারে ওলটপালট করে দিবে। চোখের পাতায় যেন সীসার স্তর পড়েছে। ধীরে ধীরে তিশান চোখ খুলল, মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। চারপাশ অস্পষ্ট ঝাপসা হয়ে দেখা দিচ্ছে। ঠান্ডা কংক্রিটের মেঝে, তার গায়ে ছোপ ছোপ রক্ত জমে আছে।
চোখ সাপ হতেই দেখলো চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন, সবাই কালো পোশাকে আবৃত, হাতে বড় লাঠি। ওটা একদৃষ্টে তাকিয়ে আছে তৃষানের দিকে, জানোয়ার খাঁচায় বন্দি শিকার দেখছে। একজন এগিয়ে এলো, কোনো কথা না বলে জুতো দিয়ে এক লাথি সোজা তৃষানের পেটে মারলো। তৃষান কোকিয়ে উঠলো, মুখ থেকে রক্ত ঝরে পড়লো। উঠ বেহায়া। গাটরা একটা থুতু ফেললো পাশে। তৃষান উঠে বসার চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরেকটা লাথি এসে আঘাত করলো ওর পিঠে। প্রচণ্ড ব্যথায় শরীর কেঁপে উঠলো। আরেকজন গার্ড কানে ঝুঁকে ফিসফিস করে বলল, মরার আগে তোরে একটু খেলা দেখাবো। তৃষানের শ্বাস নিতে নিতে কেবল একটা কথাই বলল, আমার ত্রিধা কোথায়? কাটলে কেউ কোনো উত্তর দিল না, বরং এই প্রশ্ন যেন ওরা আরও খেপে গেল। দুজন একসাথে ঝাঁপিয়ে পড়লো। রড দিয়ে আঘাত, লাঠি, ঘুষি সব দিয়ে যেন বর্ষিত হতে লাগলো। মেঝেতে নেতিয়ে গেল তৃষান, বুকের ভেতর জ্বালা করছে, কপাল ফেটে রক্ত ঝরছে, কিন্তু তার চোখে আগুন। আরও একজন গার্ড এগিয়ে এলো, হাতে তার চকচকে লোহার রড। সে ঠান্ডা গলায় বলল, হিরো হবি? দাঁড়া, আজ হিরোর মতো মরবি। ঠিক তখনই তৃষানের হাতের কাছে নজরে এলো একটা ভাঙা ইট। চোখে একরাশ উন্মাদনা নিয়ে ইটটা শক্ত করে ধরল সে। গাড়টা এগিয়ে আসছে, তৃষান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাথার যন্ত্রণা ভুলে গেল। গাড়টা রড উঁচু করলো আঘাত করার জন্য, কিন্তু সেই মুহূর্তে তৃষান ঝাঁপিয়ে পড়লো। ইটের প্রচণ্ড আঘাত পড়লো সোজা গার্ডের মাথায়। এক ঝটকায় মাথার খুলি চূর্ণ হয়ে গেল, রক্তের ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল। গাটরা ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লো। বাকি গাটরা স্তম্ভিত, কয়েক সেকেন্ডের জন্য যেন থমকে গেল। হঠাৎ চিৎকার করে একসাথে ঝাঁপিয়ে পড়লো। তৃষানের চোখে তখন রক্তে লাল। ওদের মধ্যে একজন লাঠি নিয়ে আঘাত করতে আসলো। তৃষান সেই লাঠিটা ধরে টেনে নিল, সাথে সাথে পেটে লাথি মেরে ফেলে মাটিতে। তারপর লাঠিটা উঁচু করে মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করলো। এতে করে মাথার হাড় ভেঙে মস্তিষ্ক ছিটকে গেল। একজন পিছন থেকে আঘাত করতে এলো। তৃষান পেছনে হাত চালিয়ে তার গলার কাছে লাঠি পেঁচিয়ে টান দিল। লোকটা হাঁসফাঁস করতে লাগলো, চোখ উল্টে গেল। তারপর হাড় গুড়িয়ে এক ধাক্কায় ফেলে দিল নিচে। চারপাশে রক্তের স্রোত, মেজে ভিজে গেল। এবার বাকি তিনজন একসাথে হামলে পড়লো। ওরা সবাই শক্তিপেশী পেশাদার খুনি, কিন্তু তৃষান তখন মানুষ নেই, ও যেন এক ভয়ঙ্কর জানোয়ার। প্রথমজনকে পেটে সজোরে হাঁটু মেরে ফেলে দিল। ছুরি খুঁজতে গিয়ে মাটিতে একটা মরিচিকা ধরা লোহার রড পেল। সেটা সোজা বুক ভেদ করে ঢুকিয়ে দিল। লোহার কিচি উঠল, তারপর থেমে গেল। দ্বিতীয় জনকে ঘুষি মারল তৃষান মুখে, কিন্তু তৃষানের ঘুষিটা সহ্য করে তার হাত ধরে টেনে নিল। তার হাত মচমচ করে শব্দে চূর্ণ হলো। চিৎকার করে উঠল লোকটা। তৃষান থামলো না, মাথায় সোজা দেওয়ালে ঠুকলো বারবার। শেষে মগজ গলে পড়ল দেওয়ালে। শেষে গাড়টা ভয়ে পিছিয়ে গেল। তার হাতে একটা ধারালো চাকু। কাপা গলায় বলল, পেছনে থাক নইলে। তৃষান এগিয়ে এলো ধীর পায়ে। মুখ থেকে তার রক্ত ঝরছে, চোখে মুখে জ্বলছে অগ্নিশিখার মতো। আমার ত্রিধা কোথায়? গার্ড উত্তর না দিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো, চাকু চালাতে গেল, কিন্তু তৃষান তার হাত ধরে মুচড়ে দিল। হাড় ভাঙার শব্দ হলো। তারপর তৃষান চাকুটায় ছিনিয়ে নিয়ে সোজা পেটে ঢুকিয়ে দিল। গার্ডের চোখে বিস্মিত হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঘরে তখন শুধু মৃতদেহর স্তূপ, চারিদিকে রক্ত, মগজ, হাড়ের টুকরো ছড়িয়ে আছে। মেজে যেন কসাইখানা। বতিশান হাঁপাচ্ছে, বুক ধরপড় করছে, হাতে এখনো রক্ত মাখা চাকু। চোখ উঁচু করে তাকালো সে, দাঁতে চাপ চেপে আবার বলল, ত্রিধা, আমি আসছি। তার কণ্ঠের প্রতিধ্বনি ভাঙা বাড়ির দেওয়ালে ছুঁড়ে ফিরে এলো। সে মৃত্যুর ঘণ্টনালি বাজাচ্ছে। ভাঙা বাড়ির ভেতর তখন নিস্তব্ধ। মেঝেতে ছড়িয়ে আছে রক্তে ভেজা গার্ডদের লাশ। তৃষান হাঁপাচ্ছে, শরীরের প্রতিটা ক্ষত থেকে রক্ত ঝরছে, কিন্তু চোখে ভয়ঙ্কর আগুন। ঠিক তখনই দরজা ঠেলে ভেতর প্রবেশ করলো রাকিব। তার দুপাশে চারজন অস্ত্রধারী গার্ড, আর মেঝেতে মাঝখানে বাধা অবস্থায় ত্রিধা। ত্রিধার চোখে আতঙ্ক, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। রাকিব তার মাথায় ঠান্ডা কালো পিস্তল ঠেকিয়ে এগিয়ে এলো। ব্রো, রাকিবের কণ্ঠে ব্যঙ্গ। এবার তোকে থামতেই হবে, নইলে তো তৃধা যাবে সরাসরি পরপারে। তৃষার মাথায় বন্দুকের ঠান্ডা স্পর্শ দেখে তৃষানের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে থেমে গেল। তার চোখ একেবারে ত্রিধার চোখে আটকানো। করুণ ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকিয়েই রইল। গলার কাপা স্বরে বলল, ত্রিধা, তোমার কিছু হবে না, আমি আছি। রাকিব হো হো করে হেসে উঠল। বাহ, কি প্রেম! কিন্তু এই প্রেমে রক্তে দাগ আছে ব্রো। তুই খুনি, তুই পশু। বলেই হঠাৎ এগিয়ে এলো। পিস্তলের বাট ঘুরিয়ে সজোরে আঘাত করলো তৃষানের মুখে। তৃষান মেঝেতে ধপ করে পড়ে গেল। ঠোঁট পেটে রক্ত গড়িয়ে পড়লো মেঝেতে। এরপর শুরু হলো নির্দয় মার। চারজন গাঁট, লাথি, ঘুষি, রড দিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়লো তৃষানের উপর। আঘাতের পর আঘাত, শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু তৃষানের চোখ তখনও কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার দিকে। ত্রিধা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু চোখের ভেতর জমে থাকা অশ্রু, বুকের ভেতর হাহাকার তুলছে। একসময় রক্ত ভেজা ঠোঁট নাড়িয়ে তৃষান বহু কষ্টে ভাঙা গলায় বলল, ত্রিধা, তুমি একবার, শুধু একবার বলো
আমাকে ভালোবাসো? উত্তেজনা নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। ত্রিধার বুক কেঁপে উঠল, চোখে রাগ কান্না ক্ষোভ জমে আছে। হঠাৎ সে চিৎকার করে উঠল, আই হেট ইউ। তুমি খুনি, কিলার। আমি তোমাকে কোনোদিন ভালোবাসবো না। তুমি আমার বাবাকে মেরেছো, রুদ্রকে মেরেছো, আর সবকিছু কেড়ে নিয়েছো। ত্রিধার এই চিৎকার যেন বজ্রপাতের মতো বাজলো তৃষানের কানে। তৃষান নিথর হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত মুচকি হাসি। চোখে ক্ষোভ, হতাশা আর রক্তাক্ত রাগ একসাথে ভেসে উঠল। রাকিবের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, যথেষ্ট হলো। হঠাৎ শরীর টেনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল তিশান। রাকিব থমকে গেল। তিশানের হাত বাড়িয়ে কোমর থেকে বের করলো রক্তে ভেজা একটা ধারালো ছুরি। চোখ একেবারে শিকারির মতো লালছে। তারপরে এক নিঃশ্বাসে ছুরিটা ছুঁড়ে মারল। ছুরিটা গিয়ে সোজা বিঁধল ত্রিধার পেছনে দাঁড়িয়ে থাকা প্রথম গার্ডের কপালে। লোকটা কিছু পুছে ওঠার আগেই পেছন থেকে হেলে ধপ করে মাটিতে পড়ে গেল। মাথা থেকে রক্ত ফোবিয়ার মতো বেরোতে লাগলো। দ্বিতীয়জন রড উঁচু করে আঘাত করতে আসলো। তিশান তার হাত চেপে ধরে টান দিল, তারপর বুকের মধ্যে ঘুষি মারল এত জোরে যে পিছন দিকে ধাক্কা খেলো দেওয়ালে। তিশান দেরি করলো না, দৌড়ে গিয়ে লোকটার মাথা ধরে সোজা দেওয়ালে ঠুকে দিল। মাথা ফেটে মগজ গড়িয়ে পড়ল। তৃতীয়জন ততক্ষণে ছুরি বের করেছে। সে তীব্র চিৎকার করে সামনে আসলো। তিশান ফাঁকি দিয়ে তার হাত ধরে পেছনে ঘুরিয়ে দিল। হাত ভাঙার শব্দ হলো, লোকটা কুকিয়ে উঠল। তিশান সেই ছুরি ছিনিয়ে নিয়ে সোজা বুকের মধ্যে ঢুকিয়ে দিল। রক্তে ভিজে মাটিতে গড়াগড়ি খেয়ে নিথর হয়ে গেল সে। চতুর্থ গার্ড তখন ভয়ে পিছিয়ে গেল। তিশান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। চোখে এমন আগুন, এমন ভয়ঙ্কর দৃষ্টি যেন লোকটা কাঁপতে কাঁপতে পিছিয়ে ঘুরিয়ে পালাতে চাইল। কিন্তু তিশান দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো তার উপর, গলা চেপে ধরলো দু হাতে। লোকটা হাঁসফাঁস করতে লাগলো। তিশানের চোখে চেপে ধরলো শক্ত করে। গলার হাড় ভেঙে গেল। লোকটা নিথর দেহ মাটিতে পড়ে রইল। সবকিছু এক নিমেষেই শেষ হয়ে গেল। চারজন গার্ডের লাশ মাটিতে ছড়িয়ে আছে, রক্ত চারিদিকে ছড়িয়ে আছে। তিশান ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। শরীর রক্তে ভেজা, মুখে রক্তাক্ত, কিন্তু চোখে তার আগুন জ্বলছে আরো তীব্র। সে একবার দৃষ্টি ঘুরিয়ে রাকিবের দিকে চাইলো। রক্তমাখা ছুরিটা শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, এখন তোর পালা রাকিব। রাকিব প্রথমবারের মতো কেঁপে উঠল। পিস্তলটা শক্ত করে ধরলো, কিন্তু ও বুঝলো সামনে দাঁড়িয়ে আছে এক পশু, যাকে থামানো এত সহজ নয়। ত্রিধা তখনও নিঃশব্দে দাঁড়িয়ে, তার চোখ ভিজে আছে কান্নায়। বুকের ভেতর হাজারো ঝড়, আর মাঝখানে দাঁড়িয়ে আছে তিশান। ভালোবাসা, ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলতে থাকা এক অদম্য যোদ্ধা। হাওয়ায় ভাসছে বারুদের গন্ধ। সোমের লাল ছোপ মাটি জুড়ে ছড়িয়ে আছে। সেই লাল রঙের মাঝে দাঁড়িয়ে আছে তৃষান, ঘামে ভেজা গা, মুখে জমে থাকা রক্ত, হাতে ধারালো অস্ত্র। তার চোখে ক্লান্তি, কিন্তু তাতেও এক অদ্ভুত প্রশান্তি। অনেক কিছু শেষে অবশেষে সে এসে পৌঁছেছে তার সবচেয়ে প্রিয় মানুষের সামনে। ত্রিধা অবাক চোখে তাকিয়ে আছে, অবিশ্বাসে, ঘৃণায়, কিংবা হয়তো ভয়ে। তৃষান ধীরে এগিয়ে এসে কাপা কণ্ঠে বলে, ত্রিধা, আমি ফিরে এসেছি, সব শেষ করে এসেছি, এখন শুধু তুমি। ত্রিধা কিছু বলে না, সে শুধু তাকিয়ে থাকে। তৃষান আবার বলে, জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ছোটবেলায় বাবা মা আমাকে ফেলে চলে গিয়েছিল। আমি বড় হয়েছি একা একা, একটা নিঃসঙ্গতা নিয়ে। জীবনে প্রথম একজনকে ভালোবেসেছিলাম। সে বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর যখন ভেবেছিলাম কেউ আর আমার হবে না, তখন তুমি এলে। তুমি আমার জীবনে আলো এনে দিয়েছিলে। আমি ভেবেছিলাম এবার বুঝি কারো আপন হতে পারবো, কিন্তু তুমিও আমাকে বিশ্বাস করনি। আমি তোমার বাবাকে মারিনি ত্রিধা। ত্রিধা চোখ সরিয়ে নেয়, ঠোঁট কাঁপে তার। রুদ্র। ঠিক তখনই হঠাৎই পেছন থেকে এক হকিস্টিক এসে পড়ে তৃষানের পিছে। সে কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে যায়। ঘুরিয়ে তাকিয়ে দেখে রাকিব, হাতে হকিস্টিক, চোখে আগুন। হারামের বাচ্চা! তৃষান গর্জে ওঠে। কোমর থেকে পিস্তল বের করে তাক করে রাকিবের দিকে। তোকে তো মারতেই হবে। তোর ভাই মরার যোগ্য ছিল, তাকেও মেরেছি, তোকে মারতেও দোষ নেই। চোখে পাগলামি নিয়ে গুলি চালায় তিশান। রাকিব পড়ে যায় রক্তে ভেসে। সব শেষ। ত্রিধা চিৎকার করে ওঠে, থামো তিশান, তোমার মধ্যে কি মৃত্যু ছাড়া কিছু নেই? এত মৃত্যু, এত খুন, তুমি কি সত্যিই ভালোবাসতে পারো? তিশান তাকিয়ে থাকে, ওর চোখে এক ফোঁটা জল ঝরে পড়ে। সব শেষ, এবার আমার আর তোমার মাঝে আর কেউ নেই। তিশান ঠিক তখনই টের পায় পেছন থেকে একটা ঠান্ডা কিছু ঢুকে গেছে তার শরীরে। একটা ছুরি, সরাসরি কিডনিতে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়। ত্রিধার হাতে ছুরি, চোখে অশ্রু, কিন্তু মুখে কঠিনতা। তিশানের ঠোঁট কাঁপে, কথা বের হয় না। ধীরে বলে, ত্রিধা তুমি, আমি তো তোমাকে ভালোবাসতাম, আমার সব কিছু ছিলে তুমি। তুমি আমার বাবাকে মেরেছো, আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমি কিভাবে মাফ করি তোমাকে? তিশান কাপা হাতে কোমর থেকে একটা পেন ড্রাইভ বের করে। না, আমি মারিনি ত্রিধা, এই নাও এই পেন ড্রাইভ, সব প্রমাণ আছে এতে। সত্যিটা জানো,
প্লিজ। সেটা হাত বাড়াতে গিয়ে লুটিয়ে পড়ে, পেন ড্রাইভটা পড়ে যায় মাটিতে। ঈশান নিঃশব্দে মারা যায়। চোখে নেমে থাকা একটা অপ্রকাশিত কষ্ট, ছুরির যন্ত্রণায় যে সে ভালোবাসার মানুষের পাওয়া বিশ্বাসঘাতকতা অনেক বেশি বেদনাদায়ক। তৃষা বোবা হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, এরপর ধীরে পেন ড্রাইভটা তুলে নেয়, বাড়িতে ফিরে আসে, দরজা বন্ধ করে ল্যাপটপ লাগায়, পেন ড্রাইভ একটা ভিডিও ফাইল। ত্রিধা ক্লিক করে, ভিডিওটা দেখা যায় ত্রিধার বাবা বন্ধি, তার সামনে রুদ্র দাঁড়িয়ে। রুদ্র বলে, তোকে শেষ করব আজ, সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছিস। ছুরি দিয়ে আঘাত করতে যায়, তখনই তিশান ছুটে এসে রুদ্রের হাত ধরে ছিনিয়ে নেয়। ত্রিধার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক তখনই ত্রিধা ঘরে ঢোকে, দেখে তিশানের হাতে ছুরি আর তার বাবার দেহ নিথর। সে ভুল বোঝে। এইসব দেখে ত্রিধার চোখে জমে ওঠে অশ্রু, বুকটা ভেতরটা কেঁপে ওঠে। না না না, আমি কি করলাম তিশান? সে পড়ে যায় মেঝেতে, কাঁদতে থাকে বুক ফাটিয়ে। আমি তোমাকে মারলাম, তোমাকে যে আমার জন্য সব ছেড়ে দিয়েছিল, যে আমাকে রক্ষা করতে চেয়েছিল, আমি আমি তাকে মেরে ফেললাম। কয়েক মাস কেটে যায়। ত্রিধা এখন নিঃশব্দে বেঁচে আছে, কথা বলে না, হাসে না, একা একা সময় কাটায়। প্রতিদিন সন্ধ্যায় সেই জায়গায় যায় যেখানে তিশান মারা গিয়েছিল, একটা ছোট্ট ফুলের তোড়া রেখে আসে, আর ডায়েরির পাতায় লেখা থাকে, ভালোবাসা বোঝা যায় না, অনুভব করতে হয়। আমি দেরি করে ফেলেছি, তুমি চলে গেছো, আর আমি বেঁচে থেকেও মৃত। একদিন ডায়েরির শেষ পাতায় সে লেখে, তিশান আমি জানি আমার ক্ষমা পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু বিশ্বাস করো, আমি আজীবন তোমার ভালোবাসায় বাঁচবো। তুমিই ছিলে আমার একমাত্র সত্য। একদিন বিকালে সেই পুরনো জায়গায় বসে ত্রিধা মুখ তুলে আকাশের দিকে তাকায়। সূর্য অস্ত যাচ্ছে, আলো কমছে ধীরে ধীরে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমি আজও তোমার অপেক্ষায় আছি তিশান। যদি আবার সুযোগ পাই, আমি প্রথম দিনেই বলবো আমি তোমায় ভালোবাসি।